আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইংরেজি ক্লাসে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, যে ক্লাসটি আমাদের সকল জবের ক্ষেত্রে কাজে লাগবে। বিসিএস পরীক্ষায় কাজে লাগবে, 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলোতে কাজে লাগবে, নিবন্ধন লিখিত পরীক্ষায় কাজে লাগবে, খাদ্য অধিদপ্তর যে বলি এই পরীক্ষাগুলোতেও কিন্তু কাজে লাগবে। প্রিপোজিশন খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা থেকে কিন্তু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হিসাবে আসে 11 থেকে 20তম গ্রেড পরীক্ষায়, এবং প্রিলি পরীক্ষায়ও কিন্তু এখান থেকে কখনো বিসিএস পরীক্ষায় 3টা 4টাও আসতে দেখা যায়। এমন কোনো পরীক্ষা নেই যেখানে আপনার প্রিপোজিশন থেকে প্রশ্ন না আসে। তো এই টপিকটা স্যার পড়াবে আজকে রিটেন বেস। আমাদের হাবিব স্যার রিটেন বেস পড়াবেন, অর্থাৎ রিটেনে কিভাবে এই প্রশ্নগুলো আসবে এবং রিটেনে কিভাবে এই উত্তরগুলো করে আসবেন। বিশেষ করে যারা 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলো দেন, নন কাড়া লিখিত পরীক্ষা দেন, বিসিএস লিখিত পরীক্ষা দেন, তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রি পরীক্ষা, প্রাইমারি দেন, নিবন্ধন দেন, সকলের জন্য এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এখন দুপুরে আমাদের যে লাঞ্চ কিন্তু শেষ। লাঞ্চের পর অনেকে আছে রেস্টে আছেন। আসলে রেস্টে থাকার কোনো দরকার নেই, কারণ আমাদের সামনে পরীক্ষা। আপনারা জানতে পারতেছেন জুনে আমাদের বিসিএস 47তম পরীক্ষা এবং 48তম বিসিএস আসতেছে, যেখানে শুধু একটা এমসিকিউ দিই এবং 50 নম্বর একটা ভাইবে দিই আপনি ক্যাডার হওয়া সম্ভব। সেটা শিক্ষা ক্যাডার এবং সাথে আছে যারা স্বাস্থ্যকর, তারা সবার জন্য সেটা প্রযোজ্য না। পাশাপাশি খাদ্য অধিদপ্তরে যারা পরীক্ষা দিবেন, জুলাইতে হবে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, সুতরাং তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু এটা। এবং উপজেলা সমাজসেবা যারা পরীক্ষা দিবেন, বিশেষ করে প্রাইমারি পরীক্ষা যারা দিবেন, তাদের জন্য এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ক্লাসটা করার অনুরোধ রইল, এবং সবাই একটু শেয়ার করে টাইম লাইনে রেখে দিন। তাহলে দেখা যাবে যে আপনি ক্লাসটা যদি এখন আপনি নাও করতে পারেন, কিন্তু পরবর্তীতে এই ক্লাসটা করলে আপনার অনেক উপকার হবে, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন ক্লাস হবে। এবং দেখি যে আপনারা কে কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন। আমাদের বেকারদের আবার রেস্ট কিসের কথাটা শিখিয়েছে জহিরুল ইসলাম একটা হায়াত, কথা বলছে বেকারদের আবার রেস্ট কিসের, যেহেতু তার কিসের বানানটা ভুল, তারপর সমস্যা নেই। আচ্ছা, আমাদের কুলসুম আক্তার তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বালিকা মেঘ বালিকা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা একটু শেয়ার করে রেখে দিন, তাহলে আপনার অনেক সুবিধা হবে ক্লাসটা পরবর্তীতে খুঁজে পেতে। আমাদের সাথে কারা কারা যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আফরোজা আছেন আমাদের সাথে, কানিস ফাতেমা আছেন আমাদের সাথে, সালমা আক্তার আছেন আমাদের সাথে, গট মিরাজ আছেন আমাদের সাথে। সবাই একটু ঝটপট জয়েন করেন। এই দুপুর বেলা তো না, আর কি বিকেল বেলা, বিকেল মাঝামাঝি টাইমে, আমাদের লাঞ্চের টাইমে আমাদের বেকারদের আসলে কিছুই নাই, কি নাই, বেকারদের কোনো রেস্ট নাই। কথাটা কিন্তু সত্য কথা। যারা লাইব্রেরিতে পড়াশোনা করেন, বিভিন্ন লাইব্রেরিতে, তারা দেখবেন যে তারা খাবার পরে আবার তারা পড়াশোনার টেবিলে বসে পড়তে হবে, কারণ আমাদের যদি চাকরি পেতে হয় তাহলে পড়াশোনার কোনো বিকল্প নেই। আর এই প্রিপোজিশনটা রিয়েলি আমার কাছে অনেক কঠিন লাগতো, কারণ প্রিপোজিশন দেখা গেলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ধরলে তখন আমি পারতাম না। এই জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রিপোজিশন যদি ঠিকমতো বসানো যায় জায়গার মতো, তাহলে দেখা যায় এ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক কাজে দেয়, তাই না স্যার? এটা দিয়ে অনেক বাক্য আপনি তৈরি করতে পারবেন নিজে নিজে, এইগুলো শিখলে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যারা দুর্বল আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আফরোজা আফরিন, বাহ, একজন বলছে স্যার আমি অনেকক্ষণ ধরে বসে আছি, সে বিকেলে ঘুমায় না, তার মানে হাবিব স্যারের ক্রাশ সে আফরোজা, বুঝছেন? সে বলছেন ইসলাম মিয়া, নীলিমা আকন্দ বা এনি আছে, আমাদের তাসনিয়া আক্তার আছে, রুকাইয়া আছে আমাদের সাথে, লাবিবা আছে, পবিত্র আছেন স্যার, কেমন আছেন? আমরা দীপ্তি দাস আছেন আমাদের সিলেট থেকে আছেন। বাহ, তৌফিক, গতকাল আমি সিলেট গেছিলাম নাকি না, হবিগঞ্জ গেছিলাম। হবিগঞ্জ ভালোই লাগছে, খারাপ না, আঁকা বাঁকা পথ ভালোই লাগে। আসসালামু আলাইকুম। তবে হবিগঞ্জ ওইসব সিলেটে গেলে ট্রেনে একা একা জার্নি করা ঠিক না, মানে কেমন জানি ভালো লাগে। পরবর্তীতে আর একা যাওয়া লাগবে না, হ্যাঁ, পরিচিত হয়ে গেছে। মানে ভালো লাগে না। কি তোমার পরিচিত হয়ে গেছে? না, আপনি আপনার কথা বলতেছি। না, আমার তার পরিচিত হয় নাই। পরিচিত হয়ে গেছেন, তাহলে পরবর্তীতে শিমু খানম স্যার, উপখাদ্য পরিবেশে পরীক্ষা কি লিখিত হবে? অবশ্যই প্রিলি লিখিত দুটোটাই হবে। রংপুর থেকে রিপন আছে, শ্রাবণী খান আছেন আমাদের, মোহাম্মদ শেখ সাদি আছেন আমাদের ঢাকা থেকে, গট সুজন মাহমুদ তিনি আছেন আমাদের শেরপুর থেকে, বাহ, হাফ নোয়াখালী হাফ চট্টগ্রাম, বাহ, নোয়াখালী থেকে আছে, হাফ নোয়াখালী হাফ চট্টগ্রাম থেকে, বা রবিউল ইসলাম, হ্যাঁ, আসমাল হোসনা, বা আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। ঝটপট ঝটপট জয়েন করে ফেলি। আমাদের 200 আমরা, ও না, 200 বেশি তো হয়ে গেছে, তাই না স্যার? রাজবাড়ী থেকেও আছেন অনেকে। স্যার আপনি এই ক্লাসটা সুন্দর মতো নিয়ে নেন। আবার বলে দিচ্ছি ক্লাসটা কাদের জন্য ইম্পর্টেন্ট, যারা বিশেষ প্রিলি দিবেন, বিশেষ লিখিত দিবেন, নন কাটা লিখিত পরীক্ষা যারা দিবেন, 10 থেকে 20তম গ্রেড যারা লিখিত পরীক্ষা দিবেন, প্রিলি পরীক্ষা যারা দিবেন, প্রাইমারি যারা পরীক্ষা দিবেন এবার, এবং নিবন্ধন পরীক্ষা দিবেন, বিশেষ করে স্কুল পর্যায়ে 2 পরীক্ষা যারা দিবেন লিখিত পরীক্ষা, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এক কথা এই ক্লাসটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। স্যার স্টার্ট রাইটিং।
ধন্যবাদ স্যারকে। অবশ্যই আপনারা যে যেখান থেকেই যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যে অনেক ধৈর্য ধরেছিলেন। আজকে আমরা আলোচনা করব যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে রিটেন ক্লাস হবে আমাদের প্রিপোজিশনের উপরে। আর প্রিপোজিশনের উপরে যে ক্লাসগুলো হয় সাধারণত আমরা একটা গতানুগতিক ধারা থেকে প্রিপোজিশনের ক্লাসগুলো করি, কিন্তু আজকে আমরা কি করব, প্রিপোজিশনের যে সরাসরি একবারে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, যেভাবে প্রয়োগ করা হয়, আমরা কিছু অংশ মুখস্থ করি। যেমন ধরেন আমরা কিছু প্রিপোজিশন মুখস্থ করে ফেলেছি, ছোট জায়গার পূর্বে অ্যাট, বড় জায়গার পূর্বে ইন, এরকম যে ওয়ার্ডগুলা। তারপর দেখা যাচ্ছে নোনের সঙ্গে টু বসে, এরকম কিছু মুখস্থ করে আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েটের মধ্যে নিয়ে গিয়েছি। বাট সর্বক্ষেত্রে বিষয়টা কিন্তু এমন না, আমাদের কিছু ক্ষেত্রে এটা একটু আলাদাভাবে নিয়ে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে ফাইন। তো আমরা যেটা করব, আমাদের যে প্রিপোজিশন, আজকে প্রিপোজিশনের যে টপিকটা, আপনারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আপনারা ফার্স্টে আমি একটু জানতে চাই সবার কাছে, প্রিপোজিশন শব্দের অর্থটা কি। আমি যেহেতু এটা নিয়ে আলোচনা করব আজকে, এটা নিয়ে একটু জানতে চাই। তো তার আগে সবাইকে অনুরোধ করব, যারা যুক্ত হয়েছে একটু ক্লাসটি ঝটপট শেয়ার দিয়ে সাথে অবশ্যই ডান লিখে দেন, যে কে শেয়ার দিয়েছেন একটু ডান লিখে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেকেই যুক্ত হয়েছে। স্যার কিন্তু অলরেডি সবার কথা বলেছেন। তো প্রিপোজিশন, আমি যদি এটাকে দুইটা পার্টে ভাগ করে ফেলি, আপনারা সবাই জানেন যে প্রিপোজিশন দিয়ে আমরা একটা বিষয় মনে রাখি সাধারণত, যে প্রি এবং পজিশন এই দুইটা অংশ, তাই না? প্রি, আমরা যেমন প্রিপারেশন কথা বলে থাকি, তাই না? অথবা কোনো জায়গার মধ্যে এই যে অংশটা প্রি দিয়ে আসলে কি নির্দেশ করে স্যার? প্রি দিয়ে আমরা বলে থাকি আমাদের ভাষায় পূর্বে, যদি এটা সববার জানা আছে। আর পজিশন হচ্ছে অবস্থান। এখন আমাদের যেটা হিসাব, সেটা হচ্ছে কার পূর্বে অবস্থান, এরকম একটা বিষয় আমাদের মাথায় থাকে। তো আমরা সেই বিষয়টাকে একটু দেখবো, যে কার পূর্বে অবস্থান, প্রিপোজিশন মানে কার পূর্বে অবস্থান। তো আমরা যদি বলে থাকি তাহলে হচ্ছে স্যার নাউন বা নাউনের সমকক্ষ কেউ। হ্যাঁ স্যার, খুলনা থেকে আছি, আমি এখন ক্লাসটা করতে পারছি না, কারণ আমার কি যেন বলছে, মনুর পরীক্ষা হচ্ছে, আমি পরে নিব ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, সমস্যা নেই। তো কি বলছি স্যার, নাউন, অথবা আমি এখানে ছোট্ট করে আবার লিখছি নাউন। কেন দুইবার নাউন লিখছি? যে প্রিপোজিশন মানে নাউনের পূর্বে অবস্থান, তবে নাউন এবং এখানে আরেকটা লিখছি নাউনের আপডেট ভার্সন, আমরা যেটাকে বলে থাকি প্রোনাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। তাহলে প্রিপোজিশন দুইটা অংশ নিয়ে কাজ করবে, একটা হচ্ছে পার্টস অফ স্পিচের নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউনের সঙ্গে সেন্টেন্সের অর্থগত সম্পর্ক নির্দেশ করে। ওকে, আচ্ছা এখন আমাদের যে জায়গাটা, আমরা ধরেন কিছু ক্ষেত্রে বলে থাকি বিভিন্ন জায়গায় যে স্যার প্রিপোজিশনের যে অবস্থা বা ভেদাভেদ, সমকক্ষ, কাছাকাছি বিভিন্ন ওয়ার্ড আছে, তো সেইগুলা দিয়ে আমি একটু কাজ করব। তো প্রথমে আমরা যেটা করব স্যার, আমরা প্রথমেই যে হাবিব স্যারের লিটারেচারের ক্লাস বেশি করেছি, গ্রামার আজ প্রথম করেছি, ওকে সমস্যা নেই, করতে থাকেন। আচ্ছা এবার আসেন, আমি আমাদের ভাষায় যদি বলি স্যার, যে প্রিপোজিশনের ক্ষেত্রে আপনার সবার আগে যেটা জরুরি, সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ডের প্রিপোজিশন যেটা, তার অর্থ জানা, প্রিপোজিশনের অর্থ জানা। আচ্ছা আমি তার আগে একটু আপনাদেরকে কিছুটা বিষয় বলে দিই। টু, টু যে ব্যবহার করবেন স্যার, টু এবং টুয়ার্ডস। ওকে, টু এবং টুয়ার্ডস, তো ভেঙে ভেঙে বলতেছি, কারণ আমাদের উচিত হচ্ছে এই বিষয়গুলোর অর্থ জেনে কাজ করা। আচ্ছা, টু শব্দের অর্থ কি, যেটা ব্যবহার করেন সেইটাকে নেবেন। হ্যাঁ, টু শব্দের অর্থ আমরা যেটা বলে থাকি আমাদের ভাষায়, যদি বলি কাছে, আরেকটা শব্দ আমি যদি বলি তাহলে হচ্ছে তে। আমরা অনেকে প্রতি বলে থাকি, প্রতির থেকে কাছেটা বেশি সুন্দর মনে হয় আমার কাছে, কেন জানো? যেমন লেখা থাকতো রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার, মানে হেডমাস্টারের কাছে একটা চিঠি লেখো, হেডমাস্টারের প্রতি একটা চিঠি লেখো, কেমন যেন একটু মনে হতো, তাই না? আবার ধরেন আপনি ঢাকা থেকে খুলনাতে যাচ্ছেন, তখন গোয়িং টু খুলনা মানে খুলনা সাথে তে গিয়ে যুক্ত হতো। আর টুয়ার্ডস মানে হচ্ছে জাস্ট দিকে। ধরেন আপনি যদি কাউকে বলেন যে আমি কলেজের দিকে যাচ্ছি, বাট কলেজে যাবেন কিনা নট শিওর, এই ক্ষেত্রে আপনাকে টুয়ার্ডস ব্যবহার করতে হবে, যে আমি কলেজের দিকে যাচ্ছি। আর যদি সরাসরি কলেজে যাচ্ছেন, ফিক্সড পজিশনটা ফিক্সড, তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই সেক্ষেত্রে টু ব্যবহার করতে হবে। তো আমরা যদি বলে থাকি, ধরেন কোন একটা সেন্টেন্সে চলে আসছে আই এম গোয়িং টু কলেজ,
এটা মানে হচ্ছে আপনি নির্দিষ্ট করে কলেজে চলে গেলেন। আর যদি কোনো কারণে বলেন যে আমি কলেজের দিকে যাচ্ছি, তাহলে কি ব্যবহার করব স্যার? আই এম গোয়িং, তারপরে কি ব্যবহার করব? টু নাকি টুয়ার্ডস? আই এম গোয়িং টুয়ার্ডস কলেজ। অর্থাৎ এটা শিওর না, নট শিওর, কলেজেরই যাবেন আপনি, এটা কিন্তু শিওর না, কলেজের দিকে যাচ্ছেন এরকম করে। হ্যাঁ, আচ্ছা, স্যারদের নাম মুখস্থ করা, আবির স্যারের লেটার স্যারদের নাম মুখস্থ করার দরকার নাই, সমস্যা নাই, স্যারদের নাম এমনিতে আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন ধরেন টু এবং টুয়ার্ডস দুইটার কথা বলছি। একটা হচ্ছে যে স্যার টু হচ্ছে সরাসরি দিকে, নির্দিষ্ট জায়গায়, ফিক্সড, ফোকাসড। আর টুয়ার্ডস হচ্ছে যদি আমি বলি আপনি অমনোযোগী টাইপের, যে আপনি যাচ্ছেন একটা জায়গায়, ডানে বেয়ে চলে যেতে পারেন, সেক্ষেত্রে টুয়ার্ডস বা দিকে শব্দটা ব্যবহার করব, অবশ্যই অর্থ জেনে করব। দ্বিতীয় কথায় চলে আসি স্যার, ছোট জায়গা বড় জায়গা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ইন শব্দের অর্থ সবাই জানে কি স্যার? মধ্যে, তাই না? ইন শব্দের অর্থ মধ্যে, বাট অ্যাট শব্দের অর্থ কি? অ্যাট শব্দের অর্থ কি বলেন? আপনাদের কিন্তু মুখস্থ আছে রুলসুল্লাহ, তাই না? যে অ্যাট শব্দের অর্থ কি, আমরা একটু পরে আবার এগুলা ডিটেলস দেখবো ইনশাল্লাহ। তো আমি যেটা বলছি, আপনারা যে মুখস্থ করছেন ছোট জায়গা বড় জায়গা, সেইটা অবশ্যই চিন্তা করবেন না। ছোট জায়গা বড় জায়গা বলে রুলস আসলে ওইভাবে না করে আমরা যেটা করব, যে অর্থ কি বলতেছে আমাদের, অর্থই বলে দিবে যে ক্ষেত্রে আমি কি ব্যবহার করতে পারছি নাকি পারছি না। এবার শুনেন, অ্যাট শব্দের অর্থটা হচ্ছে অন্ত্যস্ত অথবা এ, এই দুইটা। অ্যাট শব্দের অর্থ কি স্যার? অন্ত্যস্ত অথবা এ, দুইটা কাজ। আবার বলছি, অন্ত্যস্ত অথবা এ, এটা হচ্ছে অ্যাট শব্দের অর্থ। এখন ধরেন আমি যদি কোনো কারণে আপনাকে বোঝাতে চাই, যখন একটা জায়গা থাকবে ফিক্সড, যেমন কেউ যদি বলে আই লিভ, আমি বসবাস করি, ইন মিরপুর নাকি অ্যাট মিরপুর, কি ব্যবহার করবো স্যার বলেন তো? আই লিভ ইন মিরপুর নাকি অ্যাট মিরপুর, আপনারা বলেন একটু। আই লিভ ইন মিরপুর নাকি অ্যাট মিরপুর, কোথায় বসবাস করি, কিভাবে বলবো? কমেন্ট করেন অবশ্যই, দেখি কি অবস্থা হয়। এর পরবর্তীতে আমি আবার এটা বলে দিব। ওকে, ছোট জায়গা বড় জায়গা এভাবে মুখস্থ করবেন না, আমি বলে দিচ্ছি একটু পরে কি হবে। একটি মাত্র জায়গা, একটি মাত্র জায়গা থাকলে তার পূর্বে ইন বসবে। যখন একটি মাত্র জায়গা থাকবে, আবার বলছি যারা ছোট করে যে লিখতেছেন এক মিরপুর তাদের জন্য ক্লিয়ার করতেছি, আমি জানতাম যে হয়তো এই জায়গাটায় বেশিরভাগ লোকের ভুল করার একটা পসিবিলিটি রয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে একটি মাত্র জায়গা থাকলে তার পূর্বে আমরা ইন ব্যবহার করব। এবার আসেন দ্বিতীয় যে আরো একটা কথা আমাদেরকে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব? এটা হচ্ছে একটা অপশন। দ্বিতীয় জায়গা হচ্ছে দুটি জায়গা থাকলে, তখন হচ্ছে কথাটা আসবে দুটি জায়গা থাকলে ছোট জায়গার পূর্বে, যেটা আপনারা বলেন যে ছোট জায়গার, সরি জায়গা বানানটা এটা দিয়ে হবে, এটা ছোট যেটা তার পূর্বে আমরা অ্যাড ব্যবহার করব, আর বড় যদি হয় সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। এটা হচ্ছে দুটি জায়গা। এখন খেয়াল করেন, আমি যখন আপনাকে ফার্স্টেই লিখেছি এখানে জায়গায় আছে কয়টা স্যার? একটাই জায়গা। তাহলে একটা জায়গা থাকলে অবশ্যই আপনি ইন ব্যবহার করবেন, যে আই লিভ ইন মিরপুর, আমি এখন অন্য কোনো জায়গার কথা বলিনি। এখন দেখেন দ্বিতীয় জায়গাটা, আপনি যখন কাউকে বলবেন যে আমি ঢাকার মধ্যে মিরপুরে থাকি, ঢাকার মধ্যে, মধ্যে মিরপুরের মধ্যে বলবেন না, তাহলে দুইটাই, কারণ ইন মানে মধ্যে আর অ্যাট মানে অন্ত্যস্ত বা এ। তাহলে আমাদের কথা হচ্ছে যখন আমি বলবো ঢাকার মধ্যে মিরপুরে থাকি, তখন হচ্ছে ডাবল চলে আসছে, তখন বলতে হবে আই লিভ ইন ঢাকা, এরপরে হচ্ছে অ্যাট মিরপুর, এটা। এখন ধরেন কেউ যদি আবার আরেকটু চিন্তা করে যে স্যার আমি আরেকটা কাজ করব, সেটা কি, যে আমি আবার আলাদা করে চিন্তা করব যে আমি মিরপুরে বাস করি, কিন্তু মিরপুরের মধ্যে কেউ যদি বলে যে আমি মিরপুরের মধ্যে, এরপরে ধরেন কোন একটা জায়গার নাম বললো, মিরপুরের মধ্যে কাজীপাড়ায়, কাজীপাড়ায় আমরা এরকম বলি না, মিরপুরের মধ্যে 13 নম্বরে, মিরপুরের মধ্যে, আমরা যারা মিরপুরে থাকি আর কি, আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে মিরপুরের মধ্যে পল্লবীতে, এরকম জায়গাগুলোর আমরা কথা বলি। তো ডাবল আসলে তখন আবার আমাকে এভাবে বলতে হবে যে আই লিভ ইন মিরপুর at
পল্লবী। মানে কথাটা হচ্ছে এরকম যে স্যার যখনই দুইটা জায়গা থাকবে তখন আমরা কি করব, তখন আমরা ছোট জায়গার পূর্বে অ্যাট ব্যবহার করব, বড় জায়গার পূর্বে ইন ব্যবহার করব। আর যদি একটাই জায়গা থাকে, ছোট বড় কোনো কিছু নাই, তখন অবশ্যই ইন ব্যবহার করব। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছি ভাইয়া? আমি আগেই বলছি যে পল্লবীতে আমরা থাকি যখন বলতেছি পল্লবী এ, অথবা ধরেন আপনি কারোর সঙ্গে দেখা করতে যাবেন, তখন আপনি কি করেন টাইমের পূর্বে, যেমন ধরেন আপনি কাউকে বললেন যে মিট মি, আমার সাথে সাক্ষাৎ করো এট 5:00 PM, মানে বিকাল 5টা নাকি 5টায়, আমরা কি বলবো 5টা, তার সাথে গিয়ে ওই যে এটের একটা অর্থ লিখেছিলাম এ অথবা অন্ত্যেষ্টা 5টায় যুক্ত হবে, তখন at 5 PM আমরা বলে থাকি। এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছি কিনা ভাইয়া? সবার কমেন্ট বাংলায় দেখছি না, অনেকের কমেন্ট ইংলিশে আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত আমরা ক্লিয়ার, বুঝতে পারছি কিনা ভাইয়া? তাহলে কি বলছি, মিট মি এট 5 PM। যাই হোক, এটা গেল, এটা হচ্ছে অ্যাট এবং ইন এর ব্যবহার। এবার আসেন, আপনার কাছে আমার আরো একটা ব্যবহারের এই জায়গাটা আছে। যেমন ধরেন কোনো একটা জায়গায় আপনি যখন বলতেছেন, যে কোনো একটা, আমরা যদি সেন্টেন্স লিখি, আই ওয়াজ সারপ্রাইজড at you, এটা হচ্ছে একটা কথা। কেউ বোঝার চেষ্টা করবেন আগে, আমি একই ধরনের নিচ্ছি আপনাদের বোঝার সাথে। আর একটা হচ্ছে আই ওয়াজ সারপ্রাইজড at your behavior। তো দুইটা সেন্টেন্স লিখেছি, এটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, একটু খেয়াল করার চেষ্টা করবেন। একটা হচ্ছে এ আর একটা কি বি। তো সেক্ষেত্রে আমরা যখন দেখেছি যে এখানে অ্যাট ব্যবহার করেছি, এখানেও অ্যাট ব্যবহার করছি, এর মধ্যে একটা ভুল আছে, একটা কারেক্ট আছে। এখন আপনাকে সেই কারেক্ট নাকি ভুল, আপনি সেটাকে কিভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন? ফার্স্ট অফ অল আপনার, এই জন্য আমি প্রথমে বলছি যে অর্থটা আপনি নিজে দেখেন। আমি সারপ্রাইজড হয়েছি, তোমায় নাকি তোমার আচরণ এ, আমরা কি বলবো তোমায়, যে আমি তোমায় সারপ্রাইজড হয়েছি। তোমায় যদি তুমি প্লাস অন্ত্যেষ্টা যুক্ত করেন, তুমি সাথে যদি অন্ত্যেষ্টা যুক্ত করেন কোনো কারণে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমরা যদি কাছাকাছি নেই তোমায়। বাট যখন কথাটা বলছে ইয়োর বিহেভিয়ার, মানে তোমার আচরণ, তোমার, এরপরে বললেন কি আচরণ, আর সাথে যুক্ত করেন এ, এই যে অ্যাটের অর্থ তোমার আচরণ এ, আমাদের সেই এ যেহেতু এই অ্যাটের অর্থ, আপনি এখানে বাই দিতে পারবেন না, যে আমি তোমার আচরণে সারপ্রাইজড হয়েছি, সেই জন্য এই এ নির্দেশ করার কারণে এটা হবে। আর এই যে যেটা দেখতেছেন আই ওয়াজ সারপ্রাইজড, এক্ষেত্রে আপনি যেটা করবেন, আমি অভিভূত হয়েছি, সেক্ষেত্রে কি ব্যবহার করবো এটা বলেন তো? প্রথমটা কি হইতে পারে? বলেন প্রথমটা কি হতে পারে? এই যে, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারবো বাই। তবে অর্থভেদে কিছু জায়গায় ক্ষেত্রে চলে আসতে পারে অন্যটাও। তো এই যে যে অংশটা, অর্থাৎ এখানে অনেকে মুখস্থ করে ফেলছে কি ব্যক্তি থাকলে তার পূর্বে বাই, ব্যক্তি না হইলে তাহলে তার পূর্বে অ্যাড ব্যবহার করব। হ্যাঁ ঠিক আছে, বাট ওইটা হচ্ছে আমরা যদি বলি ওর থেকে বেশি সুন্দর হচ্ছে আপনি যখন অ্যাট এবং বাইয়ের অর্থটা আলাদা জানবেন, আপনি বলবেন তোমার দ্বারা আমি অভিভূত হয়েছি, সেটা হচ্ছে বাই। আর একটা হচ্ছে তোমার আচরণের সাথে দ্বারা বলা যাবে না, আচরণ এ, তোমার আচরণে আমি অভিভূত হয়েছি, একটা এ শব্দের উত্তর দেয়, বা অ্যাট হচ্ছে আমাদের এর অর্থ প্রকাশ করে। আচ্ছা, এবার আসেন, অনেক কনফিউশন, এই যে অন, ওভার, অ্যাবভ, আপ, আপ অন, আপন একসঙ্গে কাছাকাছি না, আলাদা আলাদা করে। ওকে, এই যতগুলা ওয়ার্ড লিখেছি আমি, এই সবগুলারই কিন্তু অর্থ কি স্যার? উপরে। এখন কথা হচ্ছে উপরে না নিচে, এই অংশটা আমরা কি করব, আমাদের একটা একটা করে স্টেপ বাই স্টেপ করতে হবে, যে হ্যাঁ এটার কোন অর্থটা কখন দিচ্ছে এবং কখন আমরা কোনটাকে ব্যবহার করব, সেটা একটু ইনশাল্লাহ আমরা এখন দেখে আসব। তার মধ্যে আপনারা অনের ব্যবহারটা সবাই জানেন। এক্ষেত্রে একটা বিষয়, প্রথমে ক্রাশ খাইছে, পরে আচরণে অবাক হইছে। হ্যাঁ গুড, ঠিক আছে। তো ধরেন আমরা যেটা বলছিলাম যে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে অন, একটা ওভার, একটা অ্যাবভ, একটা আপ, আর একটা হচ্ছে আপ অন। এখন এই যে অন মানে উপরে, তো আমি যদি নর্মালি চিন্তা করি, ধরেন এই যে একটা মানুষ, আমি যদিও অত ভালো মানুষ আঁকতে পারি না, বাট ধরেন ধরে নিবেন আপনারা কাছাকাছি যে হ্যাঁ স্যার একটা মানুষ আঁকাইছে এখানে।
তো এই যে একটা মানুষ আমরা আঁকাইছি ধরেন, হ্যাঁ এই যে এই মানুষটার মাথার উপরে যদি কখনো দেখেন যে কোনো কিছু স্পর্শ করে আছে, মাথায় ঝুড়ি, তাহলে আপনি অন ব্যবহার করবেন, অর্থাৎ কোনো কিছু স্পর্শ করে থাকা বোঝাতে অন ব্যবহার করা হয়। এরপরে আসেন যদি স্পর্শ করে না থাকে, মানে কিছুটা উঁচুতে, চাইলে স্পর্শ করা যায়, যেমন মাথায় ফ্যান ঘোরে, মাথার উপর ছাতা ধরে রাখি, তো এরকম টাইপের হয় যদি, তাহলে এই মানুষটার মাথার উপর আমরা এবার একটু ছাতা দিয়ে দিচ্ছি, ছাতা। তাহলে এই যে যে ছাতা ধরেন আমরা দিয়ে দিলাম, লোকটার মাথার উপরে ছাতা দেওয়া হইলো, এই যে একটু উঁচুতে, এই উঁচুতে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, অ্যাবভ। কি ব্যবহার করবো স্যার, অ্যাবভ, মানে কিছুটা উপরে। আমি সবগুলোর এক্সাম্পল দিয়ে দিব। আর যদি অনেক উঁচুতে হয়, যে চাইলেও স্পর্শ করা যায় না এবং গতিশীল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওভার ব্যবহার করতে হয়। যেমন ধরেন আপনি এইখান দিয়ে দেখতেছেন যে হ্যাঁ, এখান দিয়ে একটা প্লেন যদি আমরা চিন্তা করি, প্লেন বা অথবা পাখি ধরেন, তো এখন এই যে যে একটা পাখি ধরেন উড়ে যাবে এখান দিয়ে, তো এই ধরনের পাখি যখন উড়ে যাচ্ছে, আমরা কি করব, এই সব ক্ষেত্রে আমাদের ওভার ব্যবহার করতে হবে, মানে অনেক উঁচুতে চাইলেও স্পর্শ করা যাবে না। আর এইখানে হচ্ছে অ্যাবভ, যেটা চাইলে স্পর্শ করা যায় কিন্তু স্পর্শ করে থাকে না। আরেকটা হচ্ছে অবশ্যই টাচ করে থাকবে, স্পর্শ করে থাকবে, সেক্ষেত্রে অন। তাহলে এই যে এইটা 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 আমরা করতে পারছি। এবার আসেন আপ। আপটা কি করব, আপ হচ্ছে গতিশীল অবস্থায় নিচের থেকে উপরে আসা, মানে বস্তুটা বা যে কোনো কিছু আগেই উঁচুতে থাকে না, ওটা গতিশীল অবস্থায়, মুভমেন্ট, ইট কামস টু আপ উইথ মুভমেন্ট, অর্থাৎ উপরে আসবে এটা মুভমেন্ট নিয়ে। যেমন আমরা যখন কাউকে বলি স্ট্যান্ড আপ, লোকটা কিন্তু বসে থাকে, তারপরে স্ট্যান্ড আপ হয় যখন গতিশীল অবস্থায় উপরে চলে আসে, বা গেট আপ যখন আপনি কাউকে বলেন, অর্থাৎ গতিশীল অবস্থায় উপরে আসা। আরেকটা হচ্ছে আপ অন, যদি কোনো কিছু গতিশীল অবস্থায় নিচ থেকে উপরে কোনো কিছুর উপরে আসে। যেমন ধরেন এটা যদি একটা টেবিল হয়, এখন একটা বিড়াল যদি এই নিচ থেকে, এটা একটা বিড়াল ধরেন, তো এই যে একটা বিড়াল, এই বিড়াল যদি এই নিচ থেকে লাফ দিয়ে এইটার উপরে, টেবিলের উপরে এসে পড়ে কোনো কারণে, এই যে গতিশীল অবস্থায় যখন বিড়ালটা উপরে আসছে, তখন আপনাকে বলতে হবে আপ এবং অন দুইটা একসঙ্গে। ওকে, আপনারাও মানুষ এঁকে ফেলেন, স্যার যে মানুষের ছবি এঁকেছেন সেটা ট্রাফিক সিগন্যালের মানুষের ছবির মতো, আর একটা হইলেই হইছে। আহ কিছু করার নাই। ওকে, স্যার আর্টিস্ট না, স্যার আর্টিস্ট। এই যে আর্ট, সাথে দিবেন ইস্ট, অর্থ এবার খুঁজে বের করেন যে কি হবে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা, যে এই যে গতিশীল অবস্থায় একটা যে উঁচু থেকে নিচে আসে, এবার আমরা কয়েকটা উদাহরণ দেখবো, আপনাদের কাজ হচ্ছে পূরণ করা। আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। একটা হচ্ছে যে স্যার যদি স্পর্শ করে থাকে তাহলে অন, যেমন মাথার উপর টুপি। আর যদি দেখি গতিশীল অবস্থায় নাই, সরি মাথার উপর স্পর্শ করে নাই, বাট উপরে চাইলে স্পর্শ করা যায়, সেক্ষেত্রে ব্যবহার করব কোনটা, অ্যাবভ, যেমন মাথার উপর ছাতা। আর যদি অনেক উঁচুতে হয়, সর্ব অংশ জুড়ে হয়, তাহলে ওভার ব্যবহার করতে হবে। এই জন্য বলি আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা। আর একটা বলছি গতিশীল অবস্থায় নিচ থেকে উঁচুতে আসলে আপ ব্যবহার করতে হবে, যেমন স্ট্যান্ড আপ, গেট আপ, এরকম। আর একটা হচ্ছে আপ অন, যদি কেউ কোনো কারণে গতিশীল অবস্থায় নিচ থেকে উঁচুতে আসছে বাট অন্য কোনো কিছুর উপরে আবার স্থির হয়েছে, তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি, আপ অন। যেমন একটা ছাগল দেখবেন, মানুষ যদি কোনো কারণে একটা ছাগল পালন করে, হঠাৎ করে দেখবেন সিঁড়ির উপরে লাফ দিয়ে নিচ থেকে উঁচুতে গিয়ে এসে বসে আসছে, বা ভ্যান গাড়ি যদি থাকে তার উপরে গিয়ে বসে থাকে, এক্ষেত্রে আপ অন ব্যবহার করতে হবে। আপন একসাথে না, আপ অন। ওকে, স্যার আর্টিস্ট স্টাডি করতে পারে, স্যার আর্টিস্ট করতে পারে, আর্টিস্ট স্টাডি করতে পারে না স্যার, দেখা যাচ্ছে কম বেশি, হালকা হালকা, বুঝেন তো, হালকা হালকা, ওই হালকা হালকা কিছুটা স্যার পারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিলাম আপনাদের জন্য আর্টিস্ট, মুখস্থ করে না, সব বন্ধ করে। আচ্ছা, এবার আপনাদের কাজ হচ্ছে নিজেরা রেডি হয়ে যান প্র্যাকটিস করার জন্য। অবশ্যই অবশ্যই চিন্তা করবেন, অনেক উপরে বোঝাতেও পারে। আচ্ছা, খেয়াল করেন, নাম্বার, সিরিয়াল নাম্বারটা দিয়ে দেই, এটা 1 নাম্বার। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল। উপরে অপশনগুলো, উপরে উপর থেকে আপনারা নিয়ে করবেন। হ্যাঁ, অন্যভাবে দিয়ে দিই আমি। এরপরে নাম্বার 2 আমরা দিয়ে দিচ্ছি, the umbrella is my head, এটা। নাম্বার 3, the bird is flying
dash our head. Number 4, the boy jumped on the pickup. চারটা করেছি, আপনাদের কাজ হচ্ছে সবগুলোর একটু উত্তর করে ফেলা, তারপরে আমি আবার এগুলো করে দিব। আপনারা একটু অবশ্যই এটাকে করার চেষ্টা করেন এখন, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন। হয়েছে না? এটা হয়েছে? আচ্ছা একটু দেখি তাহলে আমরা প্রথমটা কি করছি। প্রথমটা অন, দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে অ্যাবভ, তৃতীয় যেটা সেটা ছিল হচ্ছে ওভার, চতুর্থ যেটা সেটা হচ্ছে কি আপ অন। ওকে, চারটাই হয়েছে তো? কার কার চারটা হয়েছে এবার একটু দেখি, জানতে চাই চারটাই কার কার হলো, কার কার চারটাই হলো। যদি এই চারটা হয়ে থাকে, এই চারটা যদি হয়ে থাকে, তাহলে আমরা নেক্সটে যাব। পরীক্ষাতে বারবার আসে, বারবার আসে, বারবার বহুবার। সেটা কি স্যার? সেই বারবার বহুবার যেটা আসে, নর্মাল ভাবে শুনতে একটু খারাপ শোনা গেলেও কিছু করার নাই, সেটা হচ্ছে স্যার মরার প্রিপোজিশন। ওকে, অর্থাৎ আপনার মরার যে বিভিন্ন স্টাইল আছে, সেই স্টাইল গুলা এক এক রকম হলে সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব সেটা মরার প্রিপোজিশন। আমি জাস্ট এখানে লিখলাম যে মরতে হলে কিভাবে, কোন পজিশনে মরতে হবে, তাহলে কি প্রিপোজিশন, কি মানে কোন ধরনের প্রিপোজিশন ব্যবহার করতে হবে সেটা একটু দেখে আসবো। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি না ভাইয়া? এই পর্যন্ত সবাই ক্লিয়ার বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। ওকে সবাই, ওকে সবাই, আমি চাই সবারই হবে, কারণ আমরা যেভাবে আলোচনা করেছি সবারই বোঝার কথা বিষয়টা। আচ্ছা এবার আসেন মরার প্রিপোজিশন কি কিভাবে মরলে আপনার জন্য মানে লোকজন প্রিপোজিশন ব্যবহার করবে। আপনি তো, আমরা যদি মারা যাই আমি তো আর প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না, বাট যে লোকটা থাকবেন তিনি আমাদের জন্য প্রিপোজিশন ব্যবহার করবেন, যে হ্যাঁ মারা গেলে এই ধরনের, এইভাবে মারা গেছে এই জন্য এই ধরনের প্রিপোজিশন ব্যবহার করতে হবে। ওকে ফাইন। তো প্রথমেই আমরা যেটা করব স্যার সেটা হচ্ছে কি ডাই, তাই না? আচ্ছা এই ডাই নিয়ে আমরা একটা একটা করব। মিষ্টি খান বেশি করে আপনারা। একটা বলছে স্যার, এটা কি, এটা বুঝি নাই আমি যে কি হবে, কিসের ক্ষেত্রে যেন কি বলছে। আমি পরীক্ষা দিলে কঠিন হয়ে যায়, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখেন ডাই যেটা, তো ধরেন আমরা ডাই থেকে যখন দেখি ডাইয়ের সাথে অফ, জাস্ট রোগে মারা যাওয়া, কি স্যার কেউ যদি রোগে মারা যায় তাহলে ডাই অফ ব্যবহার করব, রোগে মারা যাওয়া। ওকে, রোগে মারা যাওয়া। The man died of ক্যান্সার, ফেভার ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা হতে পারে। জাস্ট আমি এখানে দুই একটা লিখেছি যেগুলো বারবার আসছে। রোগে অফ হয়ে গেছে। ওকে ফাইন। আচ্ছা মরার প্রিপোজিশন এটা বলছে যুদ্ধে মারা যাওয়া কি হবে, বলতেছি ভাইয়া সবগুলাই আসবো। ওকে আমাকে একটু সময় দেন, আমরা আস্তে আস্তে সবগুলো আলোচনা করব। এরপরে আসেন স্যার ডাই, সাথে লিখলাম বাই, সেটা হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া। কেউ যদি দুর্ঘটনায় মারা যায় তাহলে দুর্ঘটনায় মারা যাওয়া। ওকে, দুর্ঘটনায় মারা গেলে আমরা কি ব্যবহার করব স্যার? মরার প্রিপোজিশন, মরিস না। আচ্ছা যুদ্ধে মারা গেলে কি হবে আমি বলতেছি ভাইয়া, এগুলো অর্থ সহ করলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা এরপরে আসেন, যদি দুর্ঘটনায় মারা যায় তাহলে ডাই বাই। যেমন আপনি বলতে পারেন দ্য ম্যান ডাইড বাই রোড অ্যাক্সিডেন্ট।
ডাইড বাই, এক্ষেত্রে হচ্ছে ডাইয়ের সাথে বাই, আমার সাথে লিখে ফেলবেন এরকম করে যে দুর্ঘটনায় মারা যাওয়া, ডাই বাই, ডাই অফ রোগে মারা যাওয়া, তাহলে আপনাদের জন্য দেখবেন সুবিধা হচ্ছে বিষয়টা। ওকে, এটা মারাত্মক কথা বলার পরেও স্যার কেমনে না হেসে থাকে। আচ্ছা, আমি শুনি নাই যে কি মারাত্মক কথা ছিল। আহ, আচ্ছা, একটু খেয়াল করেন, দেশের জন্য মারা যাও, আমি বলবো একটু অপেক্ষা করেন। ওকে, আচ্ছা, এবার ধরেন তারপরে আসেন ডাই, আচ্ছা যাই হোক, আপনার দেশের জন্যই আগে আসি। ডাই ফর, শোনেন, ডাই ফর শব্দের অর্থ লিখবেন, তাহলে আর দেশের জন্য না কার জন্য এটা চিন্তা করার দরকার নাই। ডাই ফর শব্দের অর্থ জীবন উৎসর্গ করা। হ্যাঁ, জীবন উৎসর্গ করা। এখন আপনি যে কোনো কারণে যদি জীবন উৎসর্গ করেন, গার্লফ্রেন্ডের জন্য যদি জীবন উৎসর্গ করে দেন, তাহলে সেইটা ডাই ফরই লিখতে হবে, অর্থাৎ উৎসর্গ করা। যেমন দেশের জন্য জীবন উৎসর্গ করা, স্বেচ্ছায় মারা যাওয়া, আমরা যদি এটা বলি তাহলে জীবন উৎসর্গ করা বা স্বেচ্ছায় মারা যাওয়া, তাহলে এরকম কথাটা হতে পারে যে স্যার স্বেচ্ছায় মারা যাওয়া, তাই না? এটা রেকর্ড ক্লাস দেখে দিবেন, সমস্যা নেই। এখন আমরা বলছি ডাইফর মানে জীবন উৎসর্গ করা বা দেশের জন্য মারা যাওয়া। এখন যদি কেউ কোনো কারণে বলে, মানে যারা ওখানে বলছে তারা যদি চিন্তা করে আমি তোমার জন্য জীবন উৎসর্গ করব, তাহলে আই উইল ডাই ফর ইউ, আমি তোমার জন্য মারা যাব বা জীবন উৎসর্গ করব। যেমন আমরা বলতে পারি আওয়ার ফ্রিডম ফাইটার্স, আওয়ার ফ্রিডম ফাইটার্স died for our country। তাহলে আমাদের মুক্তিযোদ্ধারা কি করেছিলেন? দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন, তাহলে সেক্ষেত্রে ডাই ফর ব্যবহার করব। ওকে, আচ্ছা, এবার আসেন ডাই অফ, ডাবল এফ। হ্যাঁ, কয়টা এফ? দুইটা এফ। ওকে, স্যারের নাম কি? স্যারের নাম হাবিব স্যার। সারা পৃথিবী ব্যাপী অনলাইন অফলাইন সব জায়গায় স্যারকে এক নামেই চিনে, হাবিব স্যার, হাবিব স্যার, হাবিব স্যার। হাবিব স্যার লিখে গুগল থেকে শুরু করে বাড়ির পাশের পোস্টারেও সার্চ দিবেন হাবিব স্যার লিখে, দেখবেন আমার ছবি সামনে চলে আসছে। তো যাই হোক, ডাই অফ, ডাই অফ শব্দের অর্থ আসলে যদি বলি সেটা হচ্ছে একাধিক, একাধিক মারা যাওয়া। সবাই শুধু আছে স্যারের নাম কি, স্যারের নাম কি, একাধিক মারা যাওয়া। আসলে এটাকে এভাবে না বলে অনেক ক্ষেত্রে বলা হয় মহামারীতে মারা যাওয়া। হ্যাঁ, অর্থাৎ মহামারীতে যখন অনেক লোক একসঙ্গে মারা যায় বা অনেক কিছু একসঙ্গে মারা যায়, সেক্ষেত্রে বলা হয় ডাই ও ডাবল এফ, মানে ডাবল এফ দুইবার করে অফ আছে, এই জন্য মারা যাওয়া। আচ্ছা, এখন ধরেন আমরা যদি চিন্তা করি কোথাও লেখা আছে পিপল, এটা প্রিভিয়াস কোশ্চেন আসছিল। হ্যাঁ, পিপল ইন দিস ভিলেজ, in this village died of COVID-19, এই টাইপের ডাইয়ের সাথে অফ। ওকে, অনেক বেশি মারা গেলে কি ব্যবহার করব স্যার? ডাইড অফ। পড়তে পড়তে মারা গেলে কি করবেন? পড়তে পড়তে যদি মারা যান আপনি, তাহলে বলা যায় এটাকে শান্তিতে মারা যাওয়া, ডাই ইন পিচ, আপনি পড়তে পড়তে মারা গেছেন। ওকে, আরেকটা হচ্ছে যদি অতিরিক্ত কোনো কারণে অতিরিক্ত পড়তে পড়তে মরে গেছেন, তাহলে আবার ফ্রম ব্যবহার করতে হবে, আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা, স্যারের কি যেন বলছে, আই উইল ডাই ফর ইউ। হ্যাঁ, এটা ঠিক আছে, আপনি আই উইল ডাই ফর ইউ, আপনি আপনার যে কোনো একজন সেই প্রিয় মানুষকে বলতে পারেন এটা। চাকরি পাওয়ার আগেই শহীদ, দেখি কি হয়। আচ্ছা, আমরা এই পর্যন্ত আসছি, ডায়ের আরো অনেকগুলাই আছে। এবার আসেন ডাই ফ্রম, ডাই ফ্রম অতিরিক্ত, অতিরিক্ত কোনো কিছুর চাপ। এই চাপ মানে এরকম গলা চেপে ধরা সেই চাপ কিন্তু না। হ্যাঁ, প্রেশার যেটাকে আমরা বলি, চাপে মারা যাওয়া। যেমন হাইপারটেনশন, ওভারওয়ার্ক, ওভার ইটিং, এই ধরনের জায়গা থেকে যদি কেউ মারা যায় তাহলে ডাই ফ্রম ব্যবহার করতে হবে। যেমন আমরা বলতে পারি দ্য ম্যান ডাইড ফ্রম
ওভারওয়ার্ক মানে অতিরিক্ত অতিরিক্ত কাজের চাপে সে মারা গেছে। এখন আপনি যদি চান এখানে ওভার রিডিং দিতে পারেন, অতিরিক্ত পড়ার কারণে মারা গেছে। ওভার টেনশন বা হাইপার টেনশন আমরা যেটাকে বলি সেটার কারণে আপনি দিতে পারেন। মানে যে কোনো কিছু অতিরিক্ত কারণের কারণে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডাইড ফ্রম ব্যবহার করতে হবে। একজন বলছে স্যার সুইসাইড হলে কি হবে? সুইসাইড আর ডাই এক না। হ্যাঁ, সুইসাইড এটা ল্যাটিন ওয়ার্ড যার অর্থ সুই শব্দের অর্থই নিজে। হ্যাঁ, জেনো শব্দের অর্থ অনেক, যেমন জেনোসাইড, সুইসাইড বিভিন্ন ভাগ আছে। হ্যাঁ, সুই শব্দের অর্থই নিজে, অর্থাৎ নিজে নিজে মারা যাওয়া। ওইটা সরাসরি নিজেই সুইসাইড ব্যবহার করা হয়। অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু অতিরিক্ত খাওয়া হলেও ফ্রম, ওই যে বললাম ওভার ওয়ার্ক লিখছি, ওভার ওয়ার্কের জায়গায় আপনি চাইলে ওভার ইটিং ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ওকে, ওভার ইটিং অথবা ওভার রিডিং, ওভার টেনশন, হাইপার টেনশন যেটা বলবেন সেটা করবেন। হ্যাঁ, যাই হোক, আপনি নিয়ে কি বলছে, মেয়েরা ক্লাস করছে নাকি স্যার নিয়ে, স্যার কি বলছে, স্যারে নিয়েই লিখছে, মানে এটা বুঝি নাই। এত ভাবে মারা যাওয়া উচিত না, মেয়েরা ক্লাস করতেছে ভালোভাবেই। ওকে ফাইন, সমস্যা নেই। আমরা নেক্সট যে অংশটা সেটা দেখি। এখন দেখেন, আমরা যে অংশটা এখন পর্যন্ত করছি এরপরে আমরা চলে যাই ডাই ইন। ডাই ইন যদি বলা হয় তাহলে শান্তিতে মারা যাওয়া। হ্যাঁ, শান্তিতে মারা যাওয়া। আরেকটা আছে সেটা হচ্ছে সময় নির্দেশ করা। শান্তিতে মারা যাওয়া, সবাই ক্রাশ খাইছে নাকি? ক্রাশ খেলে দাঁত ব্রাশ করে ফেলেন, সমস্যা নেই, কারণ খাওয়ার পরে ব্রাশ করতে হয়। যাই হোক, আমরা কথা না বলি, পড়বো, পড়ার পাশাপাশি আমরা একটু হাসি খুশি থাকবো, তাতে ভালো লাগবে আমাদের। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ডাই ইন শান্তিতে মারা যাওয়া, এই ক্ষেত্রে আমরা সেটাকে নিতে পারবো। আর একটা হচ্ছে কি সময়, যেমন ডাইকে এই ক্ষেত্রে আপনার কিছু কিছু ক্ষেত্রে রেস্ট ব্যবহার করা হয়। দেখবেন কাউকে দোয়া করলে বলা হয় রেস্ট ইন পিস, মানে কি চিরনিদ্রায় শায়িত হওয়া, যেটাকে আমরা বলি, তাই না, সমাহিত হওয়া। আচ্ছা, তো আপনার কাজ হচ্ছে তখন ওটা অ্যাক্সিডেন্ট, বজ্রপাতে মারা গেলে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ডাইড বাই থান্ডার এরকম করবেন। আচ্ছা, যেমন আমি ব্যবহার করতে পারি দ্য ম্যান ডাইড ইন পিচ। লোকটা শান্তিতে মারা গিয়েছিল, চাইলে ইনের জায়গায় আপনি 1971 এরকম একটা সময়ও ব্যবহার করতে পারেন। দ্য ম্যান ডাইড ইন 2000 ইত্যাদি ইত্যাদি এরকম ব্যবহার হতে পারে। এটা নির্ভর করে আপনার সম্পূর্ণ সেন্টেন্সের মিনিং এর উপর। ওকে, কম হাসি, দাঁত এসে আপনাদের দাঁত আমার কপালে লাগবে। হ্যাঁ, অনেকেই দাঁত বড় বড় করে হাসি দিচ্ছেন, আল্লাহই জানে সামনে কি করতেছেন আপনারা। তবে অবশ্যই হাসার সময় সাউন্ড করেন না। বাবা মা যদি থাকে ভাববে মেয়ে পাগল হয়ে গেছে, ছেলে পাগল হয়ে গেছে। ছেলেরা সাধারণত এটা কম করে। ছেলেদের জন্য ম্যাডাম, যদি কোনো ম্যামের ক্লাস করা যায় তাহলে আর সমস্যা হবে না। স্যার আপনার কি নামটা বলে দেন, দেখবেন সব চুপ হয়ে যাবে। ক্রাশ খাওয়া শেষ হলে কিলোসে ব্রাশ করে নিন সবাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, যাই হোক, এবার আসেন ডাই আউট। ডাই আউট শব্দের অর্থ অদৃশ্য হয়ে যাওয়া বা মুছে যাওয়া। অদৃশ্য হয়ে যাওয়া বা মুছে যাওয়া। এটা ধরেন আচ্ছা, শুধু মরতেই আছে, সমস্যা নাই, মরতে থাকুক, মরলে আমাদের কি। হ্যাঁ, আচ্ছা, এখন ধরেন আমরা যেটা বলছিলাম ডাই আউট মানে অদৃশ্য হয়ে যাওয়া, অথবা এটাও বিলীন হয়ে যাওয়া বোঝায়। যেমন ধরেন যখন আপনারা দেখেন যে এই শুকনা সিজন আসে, যারা নদীর আশেপাশের তারা দেখবেন নদীতে চর জেগে উঠে। যখন বর্ষাকাল আসে তখন ওই চরটা একদিন দুই দিনের মধ্যে হঠাৎ করে বিলীন হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, এটাকে বলা হয় ডাই আউট। ওকে, তো আমরা এটা নিয়ে একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে দ্য আইল্যান্ড উইল ডাই আউট ভেরি সুন। খুব শীঘ্রই দ্বীপটি বিলীন হয়ে যাবে। হ্যাঁ, ওকে, খুব শীঘ্রই। প্রেমিকার প্যারায় মারা গেলে কি হবে? প্রেমিকার প্যারায় যদি মারা যান তাহলে ফ্রম ব্যবহার করবেন। ফরম, যেটাকে আমরা বললাম যে আপনি তো মরে যাবেন, আপনি তো মরে যাওয়ার কিছু বলতে পারবেন না, জনগণ তখন বলবে আপনাকে নিয়ে দ্য ম্যান ডাইড ফ্রম প্রেমিকার প্যারা। ওকে, প্যারা তো বুঝেন। যাই হোক, ডাই আউট শব্দের অর্থ কি বলছি স্যার?
অদৃশ্য হওয়া। ওকে, অদৃশ্য হওয়া এটা, এগুলো কিন্তু সব প্রিভিয়াস কোশ্চেন থেকে দিচ্ছে আর একই ধরনের কাছাকাছি, তো এই জন্য মেইন এটা নিয়ে আসা। এরপরে আসেন ডাই ডাউন। ডাই ডাউন, ওকে, ডাই ডাউন শব্দের অর্থ দুর্বল হওয়া। কি হওয়া স্যার? দুর্বল হওয়া। আসলে এখানে দুর্বল হওয়া বলতে দুর্বল হয়ে একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়া বোঝায়। যেমন ধরেন একটা ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় কিন্তু হঠাৎ করে থেমে যাবে না, এটা আস্তে আস্তে দুর্বল হয়ে একটা সময় নিঃশেষ হয়ে যাবে, সেক্ষেত্রে ডাই ডাউন ব্যবহার করা হয়, অর্থাৎ ধীরে ধীরে দুর্বল হয়ে নিঃশেষ হয়ে যাওয়া, সেক্ষেত্রে কি ব্যবহার করব? ডাই ডাউন ব্যবহার করব। ওকে, আমরা যদি বলি তাহলে বলতে পারি দ্য সাইক্লোন উইল die down within next 48 hours। অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি কি হবে? ওকে, আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিঃশেষ হয়ে যাবে। ওকে, তাহলে ডাই ডাউন ব্যবহার করব। তাহলে ডাই ডাউন মানে কি? দুর্বল হয়ে যাওয়া বা নিঃশ্বাস, মানে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, এটাকে বলা হয় ডাই ডাউন। আচ্ছা, এখন পর্যন্ত ডাই নিয়ে যতগুলা ছিল এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছি কিনা? ওকে, এখন পর্যন্ত ডাই নিয়ে আরো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? ক্লাসের সব মেয়েরা ডাই ডাউন হয়ে গেছে। আহ আচ্ছা, যাই হোক, ডাই ডাউন হয়ে যাওয়া ভালো। ক্লাস না করে আপনাকে দেখছে, আপনাদের উচিত স্যারকে দেখা, পাশাপাশি ক্লাসকেও দেখা, কারণ স্যার ক্লাস করাচ্ছেন। এটা হচ্ছে সত্য বলতে, স্যারকে দেখছেন ঠিক আছে, সব স্যার, এখানে তো আপনাদের নাসির স্যার আছে, গুলুমুলু স্যার, তো নাসির স্যারকে দেখবেন বেশি বেশি করে। নাসির স্যারকে দেখলে কিন্তু হালকা পাতলা মানে একটা সফটনেস কাজ করবে, একটা মায়াবী চেহারা আছে স্যারের, কাজ করবে সেটা। তো যাই হোক, যেটা বলছি, আপনাদের যে অংশটা, আপনারা এই ডাই নিয়ে যে অংশটা, এটা যদি ক্লিয়ার বুঝতে পারেন তাহলে আমরা এবার চলে যাব স্যার মেইকে চলে যাব। হ্যাঁ, মেক। এখন এই মেইকের সাথে ফ্রম ব্যবহার করবেন নাকি অফ ব্যবহার করবেন নাকি বাই ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ বিভিন্ন স্ট্রাকচারের উপর নির্ভর করে, আমরা সেই অংশটা দেখব। ওকে, আচ্ছা, প্রথমেই আমরা যদি দেখি, আমি এই পর্যন্ত ক্লিয়ার করে দিলাম, এই পর্যন্ত আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা স্যার? এখন পর্যন্ত বুঝতে পারছি না? আচ্ছা, মেক, অফ, দেখে তৈরি উপাদান বোঝা যাবে। হ্যাঁ, কি স্যার? দেখে তৈরির উপাদান বোঝা যাবে। ওকে, আচ্ছা, এখন দেখেন, যখন বলছে মেক অফ, দেখে তৈরি করার উপাদানটা বোঝা যাবে, যেমন ধরেন একটা রিং বা স্বর্ণের আংটি দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা স্বর্ণের তৈরি, দেখে বোঝা যাবে। একটা চেয়ার দেখেই বোঝা যাবে। শ্রীকৃষ্ণ কীর্তন পড়াবে কেউ, ক্লাস ছেড়ে যাবেন না। হ্যাঁ স্যার, আপনি ডাউন হবেন না প্লিজ। আচ্ছা, স্যাররা সমস্যা নাই, স্যাররা ডাউন হয় না, স্যাররা ডাউন হয় না সাধারণত। আচ্ছা, খেয়াল করেন, এবার কি বলছে? মেক অফ, দেখে তৈরির উপাদান বোঝা যাবে। এখন ধরেন আমরা যদি দেখি কোনো কারণে সেন্টেন্স আকারে আসবে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ স্বর্ণের তৈরি, এটা দেখলে বোঝা যাবে, আমরা মেড অফ ব্যবহার করব। অথবা পরীক্ষাতে এগুলো সব আসছে, দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটা কাঠের তৈরি। তাহলে দেখে তৈরির উপাদান যদি বোঝা যায়, আমরা তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করব স্যার? সেক্ষেত্রে মেড এর সাথে অফ ব্যবহার করব। এটা হচ্ছে দেখে তৈরির উপাদান বোঝা যাবে ডিরেক্টলি। আচ্ছা, এরপরে আসেন মেড অথবা মেক, এটা চেঞ্জ হতে পারে, মেকিং তাই হতে পারে, মেড ফ্রম। যেমন আগেরটাই মেক লিখেছিলাম, আমি এখানে মেড লিখেছি। ওকে, চুপ করে ক্লাস করতে দে। হ্যাঁ, সবাই একটু চুপ করে ক্লাস করতে থাকেন, সমস্যা নাই। মেড ফ্রম, দেখে বোঝা যাবে না।
অফলাইনে ক্লাস করলে হাবিব স্যারের ক্লাসগুলাই সাধারণত কেউ এরকম মানে কথা বলে না, আমি দেখি তো। যারা অফলাইনে আমার ক্লাস করেছেন আছেন কিনা এখানে? অফলাইনে হাবিব স্যারের ক্লাসে কথা বলার সুযোগ খুব কম থাকে, এটা যারা করেছে তারা জানে। তো যাই হোক, মেড ফ্রম আমরা যদি দেখে থাকি, মেড ফ্রম, তো সেক্ষেত্রে আমাদের কাজ কি? সেটা হচ্ছে দেখে তৈরি উপাদান কি করা যাবে না স্যার? দেখে তৈরি উপাদান বোঝা যাবে না, বোঝা যায় না। অর্থাৎ যে কোনো একটা উপাদান দেখে তৈরি করা হয়েছে কি দিয়ে, এটা উপাদান বোঝা যাবে না। যেমন আমরা একটা কাগজ বা পেপার দেখে বুঝতে পারবো না যে পেপারটা কোন উপাদান দিয়ে তৈরি, বাঁশ দিয়ে তৈরি। যেমন কর্ণফুলীর কাগজগুলো সাধারণত ব্যাম্বো বা বাঁশ দিয়ে তৈরি করা হয়। আবার যদি খুলনার যে পেপার মিলটা আছে সেটা সাধারণত সুন্দরী কাঠ দিয়ে তৈরি করা হয়, আখের সুবড়া দিয়ে তৈরি করা হয়, ঘাস দিয়ে তৈরি করা হয়, সেলুলোজ দিয়ে তৈরি করা হয়। বাট আমরা কিন্তু দেখে বুঝতে পারি না উপাদান। তো সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে কি? মেড ফ্রম ব্যবহার করা। যেমন আসতে পারে paper is made from, আমি এখানে উড কাঠ ব্যবহার করতেছি, বাট আমরা পেপারটা দেখে বুঝতে পারবো না, এই জন্য মেড ফ্রম ব্যবহার করতে হবে। ওকে, দেখে তৈরি করার উপাদান বোঝা যাবে না এক্ষেত্রে। কেউ মারামারি করবেন না, ওকে? আচ্ছা, এইবার আসেন আমরা পরের অংশটা দেখি। মেড বাই, ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরি। হ্যাঁ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরি। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরি হলে মেড বাই ব্যবহার করব এটা। যেমন ধরেন আপনি দেখেন অনেক সময় আমরা ব্যবহার করি বিভিন্ন ওয়ার্ড বাই ওয়ার্ড। যেমন আমরা এখানে জাস্ট একটা অংশ নিচ্ছি। ফার্স্টে ধরেন আপনি যদি চিন্তা করেন কম্পিউটার নিয়ে আমরা যদি বলি কম্পিউটার ওয়াজ ডিজাইনড, অথবা সেখানে আমরা মেড ব্যবহার করলাম, মেড বাই ব্যক্তি যেহেতু, তাহলে আপনাকে চার্লস ব্যাবেজ এরকম। অথবা কোম্পানি ধারা হইলে যেমন আপনারা যদি বলেন আইফোন ইজ মেড বাই অ্যাপল ইনক, এটা অ্যাপল কোম্পানির নাম। তো এই যে এরকম যে অংশগুলা হয় মেড ইন, আর এটা হচ্ছে মেড বাই, আমরা মেড বাই পর্যন্ত করছি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরি হলে কি করবো স্যার? মেড বাই ব্যবহার করবো, এটা একটু মনে রাখবো। ওকে, কমেন্ট নিয়ে কেউ মারামারি করেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন কমেন্ট করতেছে, আরেকজন আবার সেইটার আরেকটা কমেন্ট করতেছে, মানে হচ্ছে এখানে একটা পলিটিক্স চলতেছে। সো আই উইল রিকোয়েস্ট ইউ টু নট ইনভলভ উইথ পলিটিক্স হিয়ার, জাস্ট কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ইট। দেখেন, তো আমরা যদি এই অংশটা দেখি, এই পর্যন্ত আসছে। এবার আসছেন মেড এর সাথে ইন, মেড ইন। মেড ইন ওই যে সেম আগের মতো। তো আমরা যদি বলি এটা দেশের তৈরি অথবা সময়ে তৈরি। একটা হচ্ছে দেশের তৈরি আর একটা হচ্ছে সময়ের তৈরি। মেড ইন জাপান, অর্থাৎ জাপানের তৈরি গাড়িগুলো এখন যদি চাই মেড ইন 2019 2019 সালে তৈরি করা হয়েছে, তাহলে সেটা করা হবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে যখন দেখবেন, আমি চাইলে এখানে একটা সালও ব্যবহার করতে পারতাম, আমি একসঙ্গেই দুইটা লিখে দিছি। ধরেন 1919 সালে তৈরি করা হয়েছে এই গাড়িগুলা, তো তখন আমাদের বলা হতো দিস কার ওয়াজ ফার্স্ট মেড ইন 1919।
তো এরকম করে মেড এর সাথে ইন দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, এটা হচ্ছে মেড ইন ব্যবহার করা হবে। ওকে, আচ্ছা এইটুকু যদি আপনি ক্লিয়ার বুঝতে পারেন, এরপরে আমাদের আরো কিছু বিষয় আছে, আমরা সেই বিষয়গুলো একটু দেখব। এখন পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু আমাকে কমেন্টে জানিয়ে দেন যে এখন পর্যন্ত আমরা যেটুকু আলোচনা করেছি সেই অংশটুকু ক্লিয়ার বুঝতে পারছি কিনা। ওকে, একটু কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা এবার আসেন, আরো কিছু একটা অংশ আসবে, রেজাল্ট, একটা হচ্ছে ইন, আর একটা হচ্ছে রেজাল্ট ফ্রম। আমি দুইটা এক্সাম্পল লিখবো এখানে যেন আপনার বুঝতে সুবিধা হয়, তারপরে সহজভাবে চেষ্টা করব, কারণ আমরা রুলসের থেকে এক্সাম্পল দেখে বুঝলে আমাদের জন্য ভালো হবে, কারণ ওখানে সরাসরি প্রশ্ন কমন পাওয়ার একটা পসিবিলিটি আছে। তো ধরেন রিজাল্টস ইন, আর একটা হচ্ছে কি স্যার রেজাল্ট ফ্রম। তো সেই অংশটা আমরা একটু চেষ্টা করব। ইয়োর হার্ড ওয়ার্ক results in success। আরেকটা দেখেন, your success results from hard work। এখন এই দুইটাকে যে আপনি একটু চেষ্টা করবেন বোঝার, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ দুইটা প্রায় কাছাকাছি, জাস্ট আমি একটু ভিন্নভাবে নিয়েছি। সেটা হচ্ছে এখানে বলছে ইয়োর হার্ড ওয়ার্ক রেজাল্টস ইন, অর্থাৎ রেজাল্টস ইন, আর এটা হচ্ছে হার্ড ওয়ার্ক। এখন খেয়াল করেন, এটা হচ্ছে কি স্যার আগে, আপনি আগে হার্ড ওয়ার্ক করবেন, তারপরে সেটার ফলাফল যেটা সাকসেস সফলতা, এটা হচ্ছে পরে, অর্থাৎ সফলতা বা ফলাফল। তো আমি যদি বলি আগে হচ্ছে এটা কি কর্ম, এটা হচ্ছে কর্ম, আর এই যে পরে যেটা, এই পরের যেটা এটা হচ্ছে ফলাফল। পরে যেটা এটা কি স্যার ফলাফল। ওকে, আচ্ছা আবার সেম ভাবে যখন আপনি দেখতেছেন শুরুতেই ফলাফল মানে ইউর সাকসেস, তার সফলতা, তাহলে এই ক্ষেত্রে আপনার চিন্তা করেন এটা হচ্ছে কি স্যার ফলাফল, আর এই যে এই পাশে যে হার্ড ওয়ার্ক, এইটা হচ্ছে কি স্যার কর্ম। অর্থাৎ কোনো কাজ করার ফলে যদি আপনার অন্য আর একটা ফলাফল আসে, আর এই হিসাবটা আগে, যদি আগে কর্ম পরে ফলাফল হয়, তাহলে আপনাকে রেজাল্ট ইন ব্যবহার করতে হবে। যদি আগেই কর্মটা চলে আসে পরে ফলাফল আসে, তাহলে আপনাকে অবশ্যই ফ্রম ব্যবহার করতে হবে। অর্থাৎ পরে কোত্থেকে আসতেছে, হার্ড ওয়ার্ক থেকে সফলতা আসে, কথাটা এমন যে হার্ড ওয়ার্ক থেকে সফলতা আসে, আর এখানে বলা হচ্ছে কি হার্ড ওয়ার্ক পরিণত হয় সফলতায়। দুইটার অর্থ একটু আলাদা আলাদা। তো আমি এই জন্য ফলাফল আর কর্ম হিসাবে লিখছি স্যার। কর্ম যদি আগে থাকে তাহলে রেজাল্ট ইন, এরপরে ফলাফল। আপনারা চাইলে এভাবে লিখতে পারেন, সমস্যা নেই। যে আমি যদি বলি কর্ম প্লাস রেজাল্ট, কর্ম প্লাস রেজাল্ট ইন প্লাস ফলাফল, অর্থাৎ ফলাফলটা পরে আসলে তাহলে রেজাল্ট ইন ব্যবহার করব। আর যদি ফলাফলটাই আগে লিখে ফেলি, যেমন এই যে সাকসেস আমি এখানে লিখছি, ফলাফলটাই যদি আগে লিখে ফেলি তাহলে রেজাল্ট ফ্রম লিখবো, আর শেষে লিখতে হবে আপনাকে কর্ম। আপনি এভাবেও চাইলে লিখে নিতে পারেন, সমস্যা নেই কমেন্টের মাধ্যমে। বাট এটুকু বুঝতে পারছেন কিনা স্যার একটু কমেন্টে জানান, কারণ এটা কিন্তু বেশ জটিল, বইতে একটু অন্যভাবে লেখা আছে, অনেকেই এটাকে বুঝতে গিয়ে একটু এলোমেলো করে ফেলেন। ওকে, তো একটু দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা। অ্যাজ এ রেজাল্ট সম্পূর্ণ আলাদা একটা অংশ, এটা হচ্ছে ক্লজ মার্কার হিসাবে সাধারণত সেন্টেন্সের মাঝখানে বা শুরুতে বসে, বাট এগুলো আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করতেছি। অ্যাজ এ রেজাল্ট এটা সম্পূর্ণ ক্লজ মার্কার বা কনজাংশন হিসাবে কাজ করে। ওকে,
আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা ভাইয়া? বলছি কোনো কারণে ফলাফল যদি আমি পরে লিখি আর কর্মটা যদি আগে লিখি, যেমন লিখছি ইওর হার্ড ওয়ার্ক, তোমার কঠোর পরিশ্রম, এই কঠোর পরিশ্রম করলেই তো সফলতা আসবে, তাহলে আগে তার কর্ম পরে ফলাফল যদি হয় তাহলে রিজাল্ট ইন ব্যবহার করবেন। আর যদি কোনো কারণে ফলাফলটাই আগে লিখে ফেলেন যে তোমার সফলতা, আর লাস্টে লিখছি কি হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, তাহলে পরিশ্রম করে সফলতা আসে, তাহলে এটা হচ্ছে তার কর্ম আগে তারপরে ফলাফল। তো আমরা এখানে ফলাফলটা আগে লিখে ফেলছি, এই জন্য আপনাকে রিজাল্ট ফর্ম ব্যবহার করতে হবে, এই আর কি, এছাড়া আর কিছুই না। ওকে, আচ্ছা, প্রথমটাই বলছি, প্রথমটার অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম, তোমার কঠোর পরিশ্রম সফলতায় পরিণত হয়েছে বা সফলতায় পরিণত হয়। আর এই যে যেটা আছে, তোমার সফলতা আসছে কোত্থেকে? কঠোর পরিশ্রম থেকে। অর্থাৎ পরিশ্রমে সফলতা আসে একটা কথা, আর একটা হচ্ছে মানে পরিশ্রমে সফল হয়, আর একটা হচ্ছে সফলতা আসে পরিশ্রম থেকে। অর্থাৎ পরিশ্রমে সফলতা আসে, এটা হচ্ছে একটা বাংলা। যেটা যদি এটা বলি নর্মাল ভাবে যে পরিশ্রমে, আমি এটাকে নাম্বার 1 দিচ্ছি, বাংলাটা নিচে লিখছি, আর এটা নাম্বার 2, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। তাহলে প্রথমটার বাংলা হচ্ছে পরিশ্রম, যেটা বললাম, পরিশ্রমে সফলতা আসে, এটাকে ইন্ডিকেট করে। আর 2 নাম্বার বলতেছে সফলতা পরিশ্রমের ফল। এটা নর্মাল ভাবে যদি আমরা বাংলা চিন্তা করি, কর্মফলটা আগে। তো যাই হোক, একটু ব্যতিক্রম করান, যেটা দেখে মনে হয় এক হবে আরেক, সেটা বলছে। আচ্ছা, মেক কখন ইউজ করব? মেক তো অলরেডি করে ফেলছি ভাইয়া, মেকের ব্যবহারটা অলরেডি করছি না? একটু আগে আমরা মেকের ব্যবহার করছি অলরেডি, একটু দেখে নিবেন, মেকের ব্যবহারটা করছি। ওকে, আচ্ছা, নেক্সট একটু খেয়াল করেন, আই লিভ ইন মিরপুর। আচ্ছা, একটু খেয়াল করেন পরের অংশ, যেটাকে আমরা দেখি, যেখানে আমাদের একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে স্যার কম্পেয়ার, একটা হচ্ছে কম্পেয়ার টু, আর একটা হচ্ছে কম্পেয়ার উইথ। দুইটাই তুলনা করা, বাট দুইটা ভিন্ন ভিন্ন। তো কম্পেয়ার টু কখন ব্যবহার করবেন আর কম্পেয়ার উইথ ব্যবহার করবেন কখন? আচ্ছা, একটু খেয়াল করেন, সমজাতীয়, সরি, অসমজাতীয়, অসমজাতীয় তুলনা, এটা। আর একটা হচ্ছে সমজাতীয় তুলনা। যেমন ধরেন, আমি মানুষের সাথে মানুষকে তুলনা করলে এটা সমজাতীয়, গরুর সাথে গরুকে তুলনা করলে সমজাতীয়, বস্তুর সাথে বস্তুকে তুলনা করলে সমজাতীয়। বাট যদি মানুষের সাথে আপনি বস্তুকে তুলনা করেন তাহলে অসমজাতীয়। অর্থাৎ একই ধরনের বা একই কোয়ালিটির বৈশিষ্ট্যের যে বস্তু বা ব্যক্তি আছে, যখন তাদের মধ্যে তুলনা করা হবে তখন সেটাকে বলা হবে সমজাতীয় তুলনা, সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব। আর অসমজাতীয় যদি হয় সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। স্যার, সেন্টেন্সের বাংলা মিনিং বলে দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি তো অলরেডি বলে দিয়েছি। কম্পেয়ার না, PAIR, ওইটা হবে না, কম্পেয়ার এভাবে স্পেলিংটা, হ্যাঁ, একটু দেখে নিবেন। আচ্ছা, একটু খেয়াল করি আমরা এবার নিচের অংশটা দেখেন,
যদি কোনো কারণে ধরেন লেখা আছে নজরুল বা কাজী নজরুল, যেটা নজরুল ইজ কম্পেয়ার্ড উইথ বায়রন, অর্থাৎ লর্ড বায়রন তিনিও একজন কবি, নজরুল একজন কবি, দুইজন একই জাতীয় ব্যক্তি। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব স্যার? উইথ, এই যে সমজাতীয় তুলনা। এখন কোনো কারণে ধরেন আমি যদি এরকম বলতাম, আপনাদের প্রিয় নেত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী শেখ হাসিনা, ওকে, তাহলে শেখ হাসিনা ইজ কম্পেয়ার্ড, এবার আপনাকে লিখতে হবে টু দ্য মাদার অফ হিউম্যানিটি। এখন এই যে কম্পেয়ারের সাথে টু লিখেছি কেন? এই ব্যক্তি, উনি একজন ব্যক্তি, সাধারণ একজন ব্যক্তি, আর ওই পাশে আছে মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা, জননী। তো ওই মানবতার জননী বলে কিন্তু আসলে কারো অস্তিত্ব নাই। যেমন সেম ভাবে আমি যদি বলি কোনো কারণে ধরেন আইনস্টাইন ইজ কম্পেয়ার্ড উইথ কম্পিউটার, উইথ না দিয়ে তখন টু কম্পিউটার দিতে হবে, কারণ কম্পিউটার একটা বস্তু, আইনস্টাইন একটা ব্যক্তি। তো এরকম করে যখন অসমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করা হবে, সেক্ষেত্রে আমরা কম্পেয়ারের সাথে টু ব্যবহার করব, সমজাতীয় হলো কম্পেয়ারের সাথে কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? এইটুকু বুঝতে পারছি? নাম কি যেন বললে, নাম বললে চাকরি থাকবে না। হ্যাঁ ঠিক আছে, এই জন্যই তো আপনাদের চাকরির হওয়ার আগেই নাম বলে নেন, পরে যেন আর না বলতে হয়। ওকে, আচ্ছা এবার আসি আমরা স্যার সিন্স আর একটা হচ্ছে ফ্রম, দুইটার অর্থই কিন্তু থেকে। কি? সিন্স এবং ফ্রম দুইটার অর্থ কি? থেকে। এখন আমাদের কাজ হচ্ছে দুইটাকে আমি কখন ব্যবহার করব, সিন্সটা কখন ব্যবহার করব এবং ফ্রমটা কখন ব্যবহার করব, এই দুইটা অংশ কি একটু দেখব। খেয়াল করেন, সিন্স মানেও থেকে, ফ্রম মানেও থেকে, তবে সিন্সের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে অল টেন্স, মানে যে কোনো টেন্সেই এটা ব্যবহার হতে পারে। আর ফ্রম যেটা শুধুমাত্র ফিউচার টেন্সে ব্যবহার করা হবে। আবার বলছি, সিন্স যেটা এটা যে কোনো টেন্সে ব্যবহার করতে হতে পারে, আর ফ্রম যেটা এটা শুধুমাত্র ফিউচার টেন্সে আপনাকে ব্যবহার করতে হবে। খেয়াল করেন, আমি যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমি ধরেন কোনো কারণে লিখছি the meeting will be started from tomorrow morning। এই যে টুমরো, এটা ফিউচার টেন্সকে নির্দেশ করে, এই জন্য আপনি কি বলবো স্যার? ফ্রম দিয়ে ব্যবহার করব। মাথায় আসছে না? অবশ্যই আসতে আসছে। সিন্স এবং ফর বলি নাই ভাইয়া, ফ্রম বলছি আমি, দুইটার একই অর্থ যেটা, আর ফরেরটা একটু পরে আসতেছি। হ্যাঁ, সিন্স এবং ফ্রম দুইটা আগে দেখছি। আচ্ছা, আরেকটা ধরেন সেন্টেন্স আছে, I have been living here since 2010। এই ক্ষেত্রে সিন্স এটা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স হতে পারে। স্যার সিন্স বানানটা এটাই হবে? হ্যাঁ, SINCE, সিন্স। ওকে, তাহলে এই অংশটা আমরা একটু দেখলাম যে স্যার ফ্রম এবং সিন্স এর ব্যবহারটা হচ্ছে যে দুইটা অংশ ভিন্ন ভিন্ন, ডক্টর ইউনুসকে নিয়ে কিছু প্রমোশন হবে। ওকে ফাইন, আমরা দেখব। আচ্ছা, এখন ধরেন তো দুইটা অংশ, একটা হচ্ছে ফ্রম ফিউচার টেন্স, আবার বলছি ফ্রম এফ দিয়ে শুরু, ফিউচার টেন্স এফ দিয়ে শুরু, ফিউচারে ফ্রম আর বাকি জায়গায় আপনি সিন্স ব্যবহার করবেন। এবার আসেন ফর শব্দটা দিয়ে। ফর শব্দের আগে অর্থটা বলি, ফর শব্দ দিয়ে আমরা কি বুঝি আসলে, আমরা যেখানে সিন্সের ব্যবহারটা যাই। শোনেন,
ফর শব্দের অর্থ সিন্সের মতো জায়গায় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ধরে, আর একটা হচ্ছে জন্যে। তো আমরা জন্যেটা নিয়ে সমস্যা হয় না, ধরেটা নিয়ে সমস্যা হয়। ওকে, দেখেন যেটা যদি চিন্তা করি ফর শব্দের অর্থ কি বলছি, ধরে। যেমন আমি যদি কাউকে বলি যে আমি এখানে 5 বছর ধরে বসবাস করতেছি, তাহলে আমাকে কি বলতে হবে, যে I have been working here, আমি এখানে কাজ করছি for 5 years। এখন দেখেন এই যে আমি যেখানে ফর 5 ইয়ার্স লিখছি, অনেকে এখানে সিন্স ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভুল হবে। সিন্স দিলে কেমন হতো সেন্টেন্সটা, আপনি যদি এখানে সিন্স ব্যবহার করতেন তাহলে লিখতে হতো সিন্স 5, সাথে লিখতে হতো ইয়ার্স, অবশ্যই একটা কথা লাগবে অ্যাগো। আপনি কখনোই বলতে পারবেন না যে আমি 5 বছর থেকে এখানে বাস করি, বলতে হবে 5 বছর পূর্বে থেকে, অর্থাৎ পয়েন্ট অফ টাইম। আর ফর হচ্ছে পুরা পিরিয়ড অফ টাইম, সম্পূর্ণ সময়, অর্থাৎ পুরা 5 বছর ধরে আপনি বাস করতেছেন। আর যখন বলবে 5 বছর থেকে, এটা ভুল, বলতে হবে 5 বছর পূর্বে থেকে বা 5 বছর আগে থেকে আমরা আছি। এই সিন্স মানে থেকে, আর ফর মানে হচ্ছে ধরে। তাহলে এইটা হচ্ছে দুইটার পার্থক্য, যে সিন্স এবং ফর দুইটাই ব্যবহার করা যাবে, তবে একটার মধ্যে অ্যাগো কথাটা এরকম লিখে নিতে হবে, না হলে ভুল হবে। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা ভাই, আর একটু কমেন্টে জানিয়ে দিব। হ্যাঁ, ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা আগামী জুলাই মাসে হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আচ্ছা, এইটুকু ক্লিয়ার বুঝতে পারছি ভাইয়া, একটু কমেন্টে জানিয়ে দিই এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা সবাই। যতটুকু আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি, এখন পর্যন্ত এটুকু ক্লিয়ার বুঝতে পারছি কিনা। ওকে, আচ্ছা এরপরে আসেন, প্রশ্ন দিচ্ছি, এ ম্যান ইজ নোন। আপনাদের নিশ্চয়ই মনে আছে নোনের পরে কি ব্যবহার করব, নোনের পরে কি ব্যবহার করতে হয় প্যাসিভ ভয়েসে, বাই নাকি টু। দেখা যাক তাহলে কি হয়। তো বলছে এ ম্যান ইজ নোন, তারপরে হচ্ছে বাই, এটা প্রিভিয়াস কোশ্চেন, দ্য কোম্পানি অথবা টু দ্য কোম্পানি হি কিপস, এইটা। আর একটা হচ্ছে দ্য ম্যান ইজ নোন টু মি। তো আমরা টুটা এটা গ্যাপ রাখি, দুইটাই রাখছি। এখন এই যে যে দুইটা জায়গায় লিখেছি আমি, আপনাদের কাজ হচ্ছে যে এখানে বাই নাকি টু হবে, এটাও বাই নাকি টু হবে সেটা একটু কাউন্ট করা। নাম্বার 1 প্রশ্ন এটা, নাম্বার 2 প্রশ্ন এটা, দুইটা প্রশ্ন দিয়েছি। একটু নিজেরা চেষ্টা করব, তারপরে অবশ্যই আমি এটা আবার ক্লিয়ার করে দিব যে আসলে এটা কি হচ্ছে, টু হবে নাকি বাই হবে, কারণ কনফিউশন তৈরি হতে পারে। তবে একটা কথা মনে রাখবো, যাহারা বেশিরভাগ লোক একটা বিষয় রাখে যে হ্যাঁ নোন টু হবে নাকি বাই হবে, আন্দাজে যারা বলে তারা কিন্তু ভুল বলে। ওকে, ওকে, অনেকেই কিন্তু কারেক্ট অ্যান্সার করছি আমরা। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি, এখানে ফার্স্টে লেখা হচ্ছে নোন বাই, আর একটা হচ্ছে নোন টু। তাহলে বাই নাকি টু সেটা আমাদের কিসের উপর নির্ভর করবে, কিভাবে নির্ভর করবে সেটা দেখব। তো একটা বিষয় মনে রাখেন, উপরে যেটা আছে এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, যার বাংলা হচ্ছে সঙ্গদোষে লোহা ভাসে। স্যার ফর এবং সিন্সের মধ্যে গোলমাল হয়, একটু আগে ক্লিয়ার করছি এটা ভাইয়া,
যে সিন্স মানে হচ্ছে থেকে, ফর মানে ধরে। আপনি যখন বলবেন 5 বছর ধরে বসবাস করতেছি, তাহলে অবশ্যই ফর ব্যবহার করতে হবে। আর 5 বছর থেকে বলা যাবে না, 5 বছর পূর্বে থেকে, তাহলে সিন্স ব্যবহার করতে হবে। এটা একটু আগে ক্লিয়ার করছি, হ্যাঁ। আচ্ছা, উপরে যেটা বলছি এটা হচ্ছে প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য আবার বলছি এটা কি প্রবাদ বাক্য, সঙ্গ দোষে লোহা ভাসে। সেক্ষেত্রে আপনাকে বাই ব্যবহার করতে হবে। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। আর নিচে যেটা বলছে দ্য ম্যান ইজ নোন টু মি, লোকটা আমার কাছে পরিচিত। এই টু শব্দের অর্থ কাছে। আপনাদেরকে শুরুতে এটা ক্লিয়ার করেছিলাম আমি। লোকটা আমার দ্বারা পরিচিত এটা বলা যাবে না, কি বলতে হবে, আমি লোকটাকে চিনি, তার মানে লোকটা আমার কাছে পরিচিত, এইভাবে। তাহলে ক্ষেত্রে নোনের সাথে টু ব্যবহার করব ইনশাল্লাহ। হয়তো বা এখন পর্যন্ত এটুকু আমাদের জানা আছে, তাই না? হ্যাঁ, সিন্স থেকে আর ফর ধরে। গুড, এইটা সিন্স হচ্ছে থেকে আর ফর হচ্ছে ধরে, ঠিক আছে না? এবার খেয়াল করেন, আমরা যদি পড়তে বসলেই ঘুমে ধরে, কি এক জ্বালায় আছি, সমস্যা নাই। পড়তে বসলে যদি ঘুমে ধরে, ঘুমকে আপনি আবার ধরে ঘুমাই পড়বেন, ঘুম দেখবেন একটা সময় আসতে আসতে আর আসতেছেই না, তখন আবার পড়তে বসবেন, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন আমরা পরবর্তী অংশে যদি যাই, আমাদের প্রিপোজিশনের আরো বেশ কিছু বিষয় একটু বাকি আছে, সেই অংশটা আমরা একটু দেখব। আচ্ছা, তার মধ্যে বহুল প্রচলিত একটা আছে, সেটা হচ্ছে কি স্যার? সেটা হচ্ছে আমরা যদি বলি টাইম, ইন টাইম, আর একটা হচ্ছে টু টাইম। দেখেন, the train is running to নাকি in time, কোনটা হবে? একবারে মন থেকে যেটা হবে সেটা করেন। তাহলে কি বলছে, কি হইছে, দ্য ট্রেন ইজ রানিং টু টাইম নাকি ইন টাইম, কোনটা ব্যবহার করব আমরা বলেন? দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম নাকি টু টাইম? কারণ এটা আমি উপরে লিখেছি, দুইটাই করে দিব, বুঝিয়ে দিব। আপনারা এখন পর্যন্ত এইটুকু একটু বলতে থাকেন, তাহলে কি হবে। তো দেখেন, ইন টাইম আর একটা কি স্যার? টু টাইম। তো ইন টাইম যেটা আমরা যদি বলি সময় মতো, সময় মতো। আবার এটার অর্থ স্যার সময় মতো, ওকে। ইন এবং টু দুইটাই হবে না, এটা হবে না, দুইটা করা যাবে না, আমি বলছি। তার মধ্যে যেটা টু টাইম লিখছেন এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স, ওকে। কন্টিনিউয়াস টেন্স হলে কি ব্যবহার করব? কন্টিনিউয়াস টেন্স হলে আমরা ব্যবহার করব টু টাইম। আবার বলছি, কন্টিনিউয়াস টেন্স হলে কি ব্যবহার করব বলেন তো? টু টাইম। এবার একটু নিজেরা চেষ্টা করেন যে আসলে কোনটা হবে। এই যে রুলসটা আমি করে দিছি, ইন টাইম মানেও সময় মতো, টু টাইম মানেও সময় মতো, বাট কন্টিনিউয়াস হলে কি? টু টাইম। দেখবেন অনেক সময় মানুষ বলেই থাকে এরকম যে টাইম টু টাইম কাজটা করবেন, টাইম টু টাইম এই কাজটা করবেন, এরকম টাইম টু টাইম। তো সেক্ষেত্রে এটা একটু খেয়াল করেন, ইন টাইম হবে নাকি টু টাইম হবে। এটা কন্টিনিউয়াস টেন্স, দ্য ট্রেন ইজ রানিং, কি ব্যবহার করব? রানিং টু টাইম। দ্য ট্রেন ইজ রানিং টু টাইম। অন টাইম কি হবে? হ্যাঁ, অন টাইম ব্যবহার করতে পারবো, তবে সাধারণত অন টাইম এবং টু টাইম একই জায়গায় থাকে। তবে সেক্ষেত্রে অবশ্যই টু টাইমটা থাকলে টু টাইমটা উত্তর করব আগে, টু টাইম না থাকলে অন টাইম উত্তর করা যাবে, এরপরে ইন টাইমে চিন্তা করব, ওকে। টু টাইম, গুড। এটা যে টু টাইম, দ্য ট্রেন ইজ রানিং টু টাইম। আর যখন দেখতেছেন এই ধরনের সেন্টেন্স, আপনি ধরেন কোথাও লেখা আছে, দেখছেন যে আই শ্যাল বা আই উইল, আই শ্যাল রিটার্ন, I shall return your money, I shall return your money। এবার দেখেন, ইন নাকি টু, এরপরে দিলেন টাইম, I shall return your money dash time।
হ্যাঁ, কন্টিনিউয়াস হলে টু টাইম ব্যবহার করব, আর কন্টিনিউয়াস না হলে তখন আমরা ইন টাইম ব্যবহার করব। ওকে, অন এবং টু দুইটাই থাকলে সেক্ষেত্রে টু ব্যবহার করবেন। অন এবং টু দুইটাই থাকলে সেক্ষেত্রে টু ব্যবহার করব। পড়ার সময় টেনশন করছি, শুধু চাকরি পাচ্ছি না। টেনশন করে কোনো লাভ নাই, কারণ হচ্ছে আপনার যেখানে রিজিক আছে আপনি সেখানে চলে যাবেন। আর চাকরি পাওয়ার আগে আপনারা যে এত কিছু বলতেছেন না, চাকরি যখন পাবেন একটা সময়, চাকরি পাওয়ার পরে দেখবেন আর ভাল লাগছে না। আমার এটা মনে হয় না আসাই ভালো ছিল। তবে এই ক্ষেত্রে বলে থাকি আমি, যেমন যে আপনার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে সেক্ষেত্রে চাকরিতে জয়েন না হওয়াই ভালো। যদি আপনার যোগ্যতা ওটা থাকে যে আমি এর থেকে ভালো কিছু করতে পারবো, না হলে পরবর্তীতে দেখা যাচ্ছে চাকরিতে জয়েন করার পরে আমাদের মতো আবার ফিরে আসতে হবে যে ধ্যাত ভাল লাগে না, এটাই ভালো, যেভাবে আছে এটাই ভালো। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে দ্য ট্রেন ইজ রানিং, একটা হচ্ছে টু টাইম আর একটা হচ্ছে আই শ্যাল রিটার্ন ইউর মানি ইন টাইম, আমি তোমার টাকাটা সময় মতো ফেরত দিব। তাহলে দুইটা অংশ, একটা হচ্ছে ইন টাইম আর একটা টু টাইম। টু টাইমটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষাতে আসে কম এবং আমাদেরকে আটকাবে বেশি। এটা হচ্ছে টু টাইম, ঠিক আছে? শ্যাল বি এবং উইল, শ্যাল বি এবং উইল, ও শ্যাল বা উইল কোন টেন্স? শোনেন, এটা নিয়ে কনফিউশনের যদি অনেকের প্রশ্ন থাকে, শ্যাল এবং উইল এই দুইটাই ফিউচার টেন্স, শ্যাল এবং উইল ফিউচার টেন্স। তবে আধুনিক বা মডার্ন যে ডিকশনারি বা গ্রামার, সেখানে উইলটাকে অ্যাকসেপ্টেবল করা হচ্ছে আর শ্যালটাকে সাধারণত অ্যাভয়েড করা হচ্ছে। যে একটা সময় ব্রিটিশ ইংলিশে ছিল যে ফার্স্ট পারসন হলে আই শ্যাল ব্যবহার করব বা উই শ্যাল ব্যবহার করব, অন্য ক্ষেত্রে উইল ব্যবহার করব। বাট আমেরিকান ইংলিশে এখন কি করা হচ্ছে, সর্বক্ষেত্রে উইল, এবং ধীরে ধীরে এটা চেঞ্জ হয়ে উইলটাই চলে আসছে এবং শ্যালটা দিয়ে আলাদা একটা অর্থ প্রকাশ করা হচ্ছে, সেটা হচ্ছে উচিত। শ্যালের পাস্ট কিন্তু শুড না। যেমন উইলের পাস্ট উড, বাট আমরা যখন বলি আই শুড গো মানে আমার যাওয়া উচিত ছিল, তা কিন্তু না। আই শুড গো মানে আমার যাওয়া উচিত, এটা শ্যালের পাস্ট। যদি আপনি বলেন শুড, এটা কিন্তু ভুল। শ্যালের পাস্ট যদি শুড হয় তাহলে শ্যালের প্রেজেন্ট কি, আপনি যদি এটাকে ফিউচার বলেন। ওকে, হুম, আচ্ছা, এই পর্যন্ত আমরা ক্লিয়ার বুঝতে পারছি কিনা ভাইয়া? যতটুকু আলোচনা করেছিলাম এখন পর্যন্ত এইটুকু ক্লিয়ার বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানাই, যে এখন পর্যন্ত ক্লিয়ার এইটুকু বুঝতে পারছি কিনা। ওকে, এরপর একটা সেন্টেন্স দেখেন, আই উইল রিটার্ন ইয়োর মানি by 5 days, আর হচ্ছে I will return your money, আমি তোমার টাকাটা ফেরত দিব in 5 days। তাহলে আমরা এখানে কোনটা ব্যবহার করব? আমরা এটা দিয়ে ইনশাল্লাহ শেষ করব। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে করেন। গ্রামার, লিটারেচার যে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টে ভেবে ভেবে করতে থাকেন, সমস্যা নাই। আর স্যার কি বলছে? এ পর্যন্ত বুঝতে পারছে কিনা ভাইয়া? বাই ব্যবহার করব নাকি ইন ব্যবহার করব? যে আই শ্যাল রিটার্ন বা আই উইল রিটার্ন ইউর মানি বাই 5 ডেজ, আর একটা হচ্ছে ইন 5 ডেজ। আচ্ছা, ইন 5 ডেজ এবং বাই 5 ডেজ আপনি কখন ব্যবহার করবেন সেটা একটু মনে রাখেন। আমরা এক্ষেত্রে বাই 5 ডেজটা ব্যবহার করব যদি দীর্ঘ সময় হয়। জাস্ট মনে রাখবেন, লং টাইম, আমি আবার বলছি, যদি লং টাইম হয়, লং টাইম, লং টাইম যদি হয় তুলনামূলক দীর্ঘ, তাহলে সেক্ষেত্রে আপনি বাই ব্যবহার করবেন। আর যদি শর্ট টাইম হয়, যেমন ইন 5 ডেজ না দিয়ে আমি দিতে পারতাম ইন 5 মিনিটস।
5 মিনিটের মধ্যে আমি তোমার টাকাটা দিব, আই উইল রিটার্ন ইউর মানি ইন 5 মিনিটস, তখন বাই 5 মিনিটস আর বলবেন না শর্ট সময় হলে। তাহলে শর্ট টাইম যদি হয়, একটা হচ্ছে লং টাইম আর একটা হচ্ছে শর্ট টাইম। যদি শর্ট টাইম হয় সেক্ষেত্রে ইন ব্যবহার করব, লং টাইম হলে বাই ব্যবহার করব। ক্লিয়ার কিনা, এটা বুঝতে পারছি ভাইয়া? ক্লিয়ার কিনা এই পর্যন্ত, যে যদি শর্ট টাইম হয় সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, লং টাইম হলে সেক্ষেত্রে বাই ব্যবহার করব। ওকে, তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই আমাদের সঙ্গে ছিলেন, আপনারা অনেকেই পরে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন পরবর্তীতে একটু কমেন্টে জানিয়ে দেন, যেন আমি আবার একটু দেখতে পারি যে আসলে কারা কোথা থেকে যুক্ত হয়েছেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে ছুড়ে দেন, যে ভাইয়া এরকম একটা প্রশ্ন আছে, আমি সেটা একটু বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে কি ব্যবহার করব। হ্যাঁ, উইল বি রিটার্নড, এটা তো আলাদা প্যাসিভ ভয়েসের একটা অংশ, ওটা প্যাসিভ ভয়েস আর কিছুই না, ওর সঙ্গে এইটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ওইটার সঙ্গে এটার সম্পর্ক নেই। আচ্ছা, যেটা বলছিলাম, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই উল্লেখ করেন, এবং সর্বোপরি শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এখন পর্যন্ত, ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেন। কারণ প্রিপোজিশনের ক্লাস অনেকেই হয়তোবা সাহিত্যের ক্লাস করেছেন এর আগে, আর গ্রামারের ক্লাসও করেছেন, হয়তোবা স্যারে হাবিব স্যারে দুইটাই ক্লাস নেন। তো যাই হোক, আপনাদের যে অংশটা এখন পর্যন্ত প্রশ্ন যদি থেকে থাকে কোনো, সেই প্রশ্নগুলো আমাকে একটু করেন, যে ভাইয়া এরকম দু একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলা আমি থাকলে অবশ্যই উল্লেখ করে উত্তর দেওয়ার চেষ্টা করব, কেমন? তো আর সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। হাবিব স্যার, ভালো লাগলো স্যার। হাবিব স্যার, আমি নামগুলা পড়তে পারছি কিনা। নাফিস আলহামদুলিল্লাহ রংপুর থেকে আছে। লোবাইবা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকবার লিখেছে। একজন নীলফামারী থেকে আছে, তার নামটা আমি মনে হয় চোখে কম দেখছি। হ্যাঁ, রেবেকা। হ্যাঁ, তারপরে হচ্ছে অসাধারণ ক্লাস মিস কুলসুম নীলফামারী থেকে আছে। রেবেকা সুলতানা, আসমাউল হুসনা, সে ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। ইংরেজি কথা বলার কোনো ভোকাবুলারি পড়তে হবে স্যার? ইংরেজি কথা বলার জন্য কোনো ভোকাবুলারি পড়তে হবে কিনা আপনার এই এজে এসে? আই থিঙ্ক ইউ হ্যাভ এনাফ নলেজ অ্যাবাউট ভোকাবুলারি, সো আপনার শুধুমাত্র প্র্যাকটিস প্রয়োজন। আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন, দেন অফকোর্স ইউ উইল বি এবল টু টক ইন ইংলিশ। আচ্ছা, এখন ধরেন জামালপুর থেকে আছে আমাদের সঙ্গে স্বর্ণালী, সম্ভবত স্বর্ণলতা। রিনা পারভিন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। হালিমা আক্তার আলহামদুলিল্লাহ বলেছে। মাহমুদুল হাসান আলহামদুলিল্লাহ অসাধারণ স্যার, খুব ভালো লেগেছে। আব্দুল আলিম জয় রংপুর থেকে আছে, স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। নূর জাদি, মিরাজ হোসাইন টু লিখেছে কোনো একটা জায়গায়। কুষ্টিয়া থেকে আছে, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে ঘুরতেছি, অনেক সময় ভালো লাগছে। মৌলভীবাজার থেকে স্যার অসাধারণ ক্লাস ও করার মজাও করা হলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মজাটা প্রয়োজন আছে, না হলে ঘুমিয়ে পড়েন আপনারা, যেমন লাস্টের দিকে সেটা খেয়াল করেছেন। দুষ্ট রানী বলছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ময়মনসিংহ থেকে দুষ্ট আবার রানী, আচ্ছা যাই হোক, দুষ্ট তো রানী আছে, কি আর করার। তারপরে হচ্ছে স্যার ফোকাস রাইটিং এর জন্য শেষের দিকেই স্যার আসছে, একটু কথা বলবেই। অসাধারণ ক্লাস ঢাকা থেকে আছে। আসলে যে যাই বলুক, হাবিব স্যারের হাতের লেখাটা কিন্তু জোস, অনেক সুন্দর কিন্তু, তাই না? একদম রানী ক্লিওপেট্রার মতো কিন্তু হাতের লেখা, তাই না? না না, আমাদের বাংলা সিনেমার নায়িকা পরিমণির হাতের লেখাও কিন্তু এরকম। পরিমণির হাতে, আরে জোস। হ্যাঁ, তার কিন্তু পরিমণির হাতের লেখা নিয়ে প্রশংসা করছে অলরেডি। না এটা সত্য কথা স্যার, আপনি দেখেন আপনার হাতের লেখাটা কত সুন্দর, মানে বোঝা যায় কিন্তু স্যার। দেন আই উইল, দেখেন রিটার্ন ইওর মানি, দেখছেন কত সুন্দর স্যার হাতের লেখাটা, একদম মানে কি একদম টাইপ করা, আসলে অনেক সুন্দর। আসলে ইংরেজি যিনি পড়াবেন তিনি, তার হাতের লেখাটা যদি আমরা না বুঝতে পারি তাহলে বিদেশি ভাষাটা কিন্তু বুঝতে পারবো না। এই জন্য হাতের লেখাটা অনেক সুন্দর হতে হয়। তা যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার হাতের লেখা সুন্দর, স্যারের চেহারাটাও সুন্দর, কারণ অবিবাহিত স্যারদের চেহারা এমনি সুন্দর। ঠিক আছে না? হ্যাঁ, আনমেরিড টিচারদের একটু সুন্দরই হয়, এটা সবকিছুই সুন্দর। স্যার কথা বলবে, আমি একটু লিভ নিচ্ছি। স্যার ফোকাস রাইটিং লিখিত পারি না, ব্যাংকের এক্সাম দিব, কিভাবে ভালো করব? আসল কথা শুনেন, ব্যাংক দেন আর বিশেষ রিটেন দেন আর 10 থেকে 20 মার্কেট দেন, এই সব ক্ষেত্রে রিটেন কিন্তু সেম জিনিস, সেক্ষেত্রে ফোকাস রাইটিং এর প্রতি গুরুত্ব দিতে হবে। আমাদের একটা লিখিত একটা কোর্স আছে, অনলি লিখিত, এই লিখিত কোর্সটা যদি আপনি করেন তাহলে আপনার এই ফোকাস রাইটিং পার্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনারা জানেন আমাদের ইংরেজি টিচার কিন্তু অনেকজন আছেন, এবং এক এক স্যার যে যে টপিকে ভালো দক্ষ আছে তাদেরকে ওই নির্দেশনাই প্রদান করা হয়েছে, এবং তারা ওই টপিকগুলোই কিন্তু আপনাদের রিটেন পার্টে কিন্তু পড়াবেন আপনাদেরকে। যাই হোক, আপনারা অনেক ধৈর্য সহকারে ঘুম নষ্ট করে এই দুপুর পরে অর্থাৎ লাঞ্চের পরে যে ক্লাসটা করলেন, আসলে অবশ্যই আপনাদের মেধা আছে এবং প্রকৃত ধৈর্য আছে,
নতুবা এই টাইমটা মানুষ ঘুমায়, কিন্তু আপনারা ধৈর্য সহকারে ক্লাসটা করলেন স্যার, এবং আপনাদের ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যারা 47তম বিশেষ পরীক্ষা দিবেন তাদের এখান থেকে অনেক উপকার হলো, 48 যারা দিবেন তাদেরকেও অনেক উপকার হলো ক্লাসটা। বিশেষ করে যারা আমি বলি যারা নন কাডার লিখিত পরীক্ষা দেন প্রতি শুক্রবার শনিবারে, সেখানে দেখেন এখানে লিখিত পরীক্ষা কিন্তু ফোকাস রাইটিং পার্টে অনেক লিখিত অংশ আসে। সেই লিখিত অংশে ভালো করার জন্য এই ক্লাসের কোনো বিকল্প নেই। পাশাপাশি যারা স্কুল পর্যায়ে 2 বা স্কুল পর্যায়ে ওখানে যারা পরীক্ষা দেন, বিশেষ করে ইংরেজি ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দেন নিবন্ধনে, সেখানে কিন্তু এটা কাজে লাগে, এবং স্কুল পর্যায়ে 2-তে এই পার্টটা খুবই কাজে লাগে। তা ক্লাসটা যারা মিস করেছেন, আগে দেখতে পারেনি, ক্লাসটা আবার রিপিট আবার দেখবেন, রেকর্ডিং থাকবে ক্লাসটা পেজ থেকে আপনারা দেখে নেবেন। ওকে, আর আমাদের কোর্সে যারা ভর্তির জন্য যারা নক করেছেন ইনশাআল্লাহ ভর্তির কাজটা সেরে ফেলবেন। যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যারা দিবেন তাদের জন্য বলছি, খাদ্য অধিদপ্তরে আমাদের মাত্র 600 টাকা দিয়ে আপনি পুরো কোর্সটাই করতে পারবেন। আর 48তম বিসিএস এর যে কোর্স আমাদের আছে, 48তম বিসিএস কোর্সে যারা ভর্তি হবেন তাদের জন্য মাত্র 4000 টাকা কিন্তু আমরা নিচ্ছি। তা 48তম বিসিএস শুধু একটা এমসিকিউ পরীক্ষা দিয়েই আপনি 48তম বিসিএসটা একদম কভার করতে পারেন। এই যে 48তম বিসিএস, এটা শুধু বিশেষ বিসিএস বলা হয়, এটা বিশেষ বিসিএস বলা হয়, 48তম বিশেষ বিসিএস। এটা শুধু ডাক্তার আর যাদের শিক্ষা ক্যাডার আছে তারা। তবে আমি একটু বলিনি, যারা পাবলিক এডে পড়াশোনা করেছেন বা আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজে পড়াশোনা করেছেন, লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, শান্তি ও সংঘর্ষ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, তারা কিন্তু এই বিশেষ এটা পাবেন না। নিশ্চিত থাকেন তারা কিন্তু এই বিসিএস পরীক্ষা দিতে পারবেন না। তারাই দিতে পারবেন যাদের সাবজেক্টে কলেজে পোস্ট ফাঁকা আছে, তারা দিতে পারবেন। বুঝছেন, কিছু কিছু সাবজেক্ট আছে ইউনিভার্সিটিতে যে সাবজেক্টগুলোতে বিসিএস দেওয়া যায় না, শিক্ষা ক্যাডার দেওয়া যায় না, তারা মন খারাপ করবেন না, তাদের জন্য আবার স্পেশাল 49 যেটা হবে ওইটা। তো আপনারা এখানে যারা ডাক্তার আর যারা এরকম সাবজেক্ট আছে, বিশেষ করে যারা রাষ্ট্রবিজ্ঞান আছেন, এরকম ইতিহাস আছেন, ফিলোসফি আছেন, ইংরেজি আছেন, বাংলা আছেন, আইসিটি আছেন, তাদের জন্য এটা একটা ভালো একটা সুযোগ। অনলি 200 নম্বরের বিসিএস, মাত্র 200 নম্বর পিলি দিবেন, এরপর 50 নম্বর একটা ভাইবে দিবেন, বাস ক্যাডার, একদম ক্যাডার। অর্থাৎ নিবন্ধনের চেয়েও পানির মতো সহজ। তো এই 48তম বিসিএস, এটা যদি আপনারা যদি কেউ আমাদের অফলাইনে যদি ভর্তি হন, অফলাইন যদি মিরপুর শাখা সহ বাংলাদেশ সকল শাখায় অফলাইনে যদি ভর্তি হন, তা এটা অনলি আপনারা 8000 টাকায় ভর্তি হতে পারবেন। আর যদি আপনারা অনলাইনে ভর্তি হন, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরিজীবী থেকে শুরু করে যারা এই অনলাইনে ভর্তি হবেন, তা অনলি 4000 টাকায় আপনি ভর্তি হতে পারবেন, মাত্র 4000 টাকায় ভর্তি হতে পারবেন। শুধু এমসিকিউ দাগিয়ে আসলে 200-র ভিতরে 120 পাইলি গেইনার, 50 নম্বর ভাইবে দিবেন, বাহ, একদম ক্যাডার। অথচ নিবন্ধন পরীক্ষা একজন টিচার হতে গেলে তার প্রিলি দিতে হবে, লিখিত দিতে হবে, লিখিত পাস করতে হবে, তারপর ভাইবা দিতে হবে, তারপরে একজন নিবন্ধনে একটা বেসরকারি টিচার হবেন কলেজের। অথচ এই বিসিএসটা খুবই খুবই সহজ, এমসিকিউ দাগিয়ে 50 নম্বর একটা ভাইবা দিয়ে হয়ে যাচ্ছে। ওকে, এছাড়া যারা মনে করতেছেন স্যার আমি খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিব, অনেক খাদ্য অধিদপ্তরের জন্য মাত্র অনলাইন কোর্সে মাত্র 600 টাকা, অনলাইন কোর্স ফি মাত্র 600 টাকা। আর এটার অফলাইন আমরা দিয়েছি মাত্র 3000 টাকা, মাত্র 3000, আর অফলাইন মাত্র 600 টাকা খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ। আর যারা মনে করেন যে প্রাইমারি কোর্সটা যারা ভর্তি হবেন আমাদের, এই প্রাইমারি কোর্স ফি, ফাউন্ডেশন কোর্স ফি, একদম ফাউন্ডেশন কোর্স ফি, এটা আপনারা ভর্তি হতে পারবেন 6000 টাকায়। অফলাইনে ভর্তি হতে পারবেন 6000 টাকা, আর অনলাইনে ভর্তি হতে পারবেন মাত্র 1550 টাকা। এরকম আপনারা অনলাইন, আপনারা যদি নিবন্ধন লিখিত কোর্সে ভর্তি হন তাহলে 1550 টাকা দিতে হবে। আর যদি আপনারা নিবন্ধন প্রিলি কোর্স করতে চান তাহলে আপনাকে 1550 টাকা দিতে হবে। 10 থেকে 20তম গ্রেডের লিখিত কোর্সে যদি ভর্তি হন তাহলে 1550, আর 10 থেকে 20তম গ্রেডের প্রিলি কোর্স করলেও আপনাকে 1550 টাকা দিতে হবে অনলি। আর এই জন্য আপনারা যে হটলাইন নাম্বারটা ব্যবহার করতেছি আমরা, যেখানে আপনারা কল দিবেন, সেটা হলো আমি দিয়ে দিচ্ছি, দেখেন 01901519501। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে কল দিয়ে আপনি আপনার ভর্তি নিশ্চিত করতে পারবেন। স্যার বোটানি ডিপার্টমেন্টে হবে কি? হ্যাঁ হবে স্যার। ল ডিপার্টমেন্টে যারা আছেন তারা এখানে অ্যাপ্লাই করার কোনো সুযোগ পাবেন নয়াকানা। ল ডিপার্টমেন্ট আছে তারা পারবেন না, ঠিক আছে স্যার। ইকোনমিক্সে অ্যাপ্লাই করতে পারবো, ইকোনমিক্সে পারবেন স্যার। নিবন্ধন কোর্সে ভর্তি আছি, এখন প্রাইমারিতে ভর্তি হতে চাই, কত টাকায় ভর্তি হতে পারবো? তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দাও, ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দাও। স্যার 47তম বিশেষ ব্যাচে ভর্তি আছি, থ্যাংক ইউ।
কেউ জানাবেন প্লিজ। স্যার চট্টগ্রামে অফলাইনে ক্লাস করা যাবে? দুষ্ট রানী, তোমার রানী বানানটা ঠিক করো, আর তোমার দুষ্ট বানানটাও সেই ঠিক করো। যেহেতু তুমি দুষ্ট রানী, দুষ্ট না, দুষ্ট মানে একটু খারাপ প্রকৃতির, আর দুষ্টু তোমার নামটা হওয়া উচিত দুষ্টু। তোমার নামটা দুষ্ট না, তোমার 10কে 2 6 রসে দুষ্টু। আর রানী বানানটা লিখবা রয়কেরা দন্তনা রসে দুষ্ট রানী। তোমার বানানটা হবে এভাবে দুষ্টু রানী। আইডির নামটা একদম চেঞ্জ করে নেবো। হ্যাঁ, দেখি আর কোনো প্রশ্ন আছে? স্যার আমার আর্টসের বিশেষ ব্যাচে ভর্তি আছে। থ্যাংক ইউ সঞ্জিদা আক্তার। লয়ের কোনো এডুকেশন ক্যাডার আছে? শুনে না, লয়ের কোনো এডুকেশন ক্যাডার নেই আমাদের বাংলাদেশে, কোনো কলেজে নেই যেখানে তোমাকে লয়ের কোনো সাবজেক্ট নেই। তাই এটা হবে না ইনশাল্লাহ। আর্টস সিস্টেম বিশেষ ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর কার কোনো প্রশ্ন আছে? স্যার আমি ফিনান্স থেকে অ্যাপ্লাই করা আছে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং দেখতে হবে যে সার্কুলারটা দিলে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং কয়টা পোস্ট খালি থাকে, তবে বেশিটা থাকবে না, হয়তো 5 থেকে 10টা পোস্ট থাকতে পারে। কারণ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বাংলাদেশে খুবই রেয়ার একটা সাবজেক্ট, এখানে বিশেষ শিক্ষা ক্যাডারে খুবই কম থাকবে, হয়তো 5 থেকে 10টা, অতিরিক্ত 10টা সিট খালি থাকতে পারে। আমার মনে হয় 5টার বেশি থাকবে না ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এরকমই হবে। দেখি দেখি আর কোনো আউটস্ট্যান্ডিং ক্লাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? খেয়াল করেন, একটা বিশেষ এই সুযোগটা কিন্তু সবসময় আসবে না, হেলায় ফেলায় হারাবেন না। এই যে মনে করেন যারা শিক্ষা ক্যাডারে যারা যুক্ত হতে চাচ্ছেন, শুধু একটা প্রিলি পরীক্ষায় পাশ করলেই 50 নম্বর একটা ভাইবা দিলেই একটা চাকরি, এর চেয়ে সহজ সিস্টেম আর নাই। এটা আসলে খুবই করি। এর আগে যারা শিক্ষা ক্যাডার পেয়েছে দেখেন তাদের কত কষ্ট লাগছে, 1100 নম্বরের পরীক্ষা দেওয়া লাগছে রিটেন, চিন্তা করা যায়। যারা এর আগে ক্যাডার হয়েছে, শিক্ষা ক্যাডার পেয়েছে, তারা 900 নম্বর লিখিত পরীক্ষা তো দিচ্ছি, এরপর আবার নিজের সাবজেক্ট সম্পর্কে আবার অতিরিক্ত 200 নম্বরের পরীক্ষা, টোটাল 1100 নম্বরের লিখিত পরীক্ষা দিয়া জীবন যৌবন শেষ কইরা তারপর আবার 200 নম্বরে ভাইবা দিয়া তারপর একটা শিক্ষা ক্যাডার পেয়েছে। আর এবার একটা হয়েছে একদম প্রাইমারি চাকরি পরীক্ষার মতো। প্রাইমারিতে কি করতে হয়? একটা প্রিলি দিতে হয়, তারপর ভাইবা দিতে হয়, সেম। এবার প্রাইমারির সাথেই তুলনা করা যায় এই বিশেষটাকে। বিশেষ এটা শুধু একটা প্রাইমারির মতো একটা প্রিলি দিবেন, একটা ভাইবা দিবেন, বাস চাকরি। হ্যাঁ, জিওগ্রাফি থাকবে, জিওগ্রাফি থাকবে। স্যার আমি ইংরেজি ডিপার্টমেন্ট থেকে অনার্স করেছি, এখন আমি কোন দিকে এগোতে পারি? মিরাজ হোসেন, ইংরেজি ডিপার্টমেন্ট কোনো টেনশন নাই, পদসংখ্যা অবশ্যই বেশি থাকবে। অ্যাট লিস্ট দেখবেন 600-র ভিতরে ইংরেজি ডিপার্টমেন্টের দেখবেন 100 থেকে 150 পোস্ট ফাঁকা থাকবে নিম্নে, 100 থেকে 150 পোস্টই ফাঁকা থাকবে আপনার টেনশন না। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স থাকবে, জিওগ্রাফি থাকবে তবে কম, জিওগ্রাফি থাকবে তবে কম, 5টা 7টা 8টা 10টা থাকতে পারে, পদসংখ্যা বেশি থাকবে না। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওই যে দেখেন জব মেডিসিন আপনার জন্য কম টাকায় ভর্তি হতে পারবেন। ওখানে যে হটলাইন নাম্বারগুলো আছে, যদি কারো আর্থিক প্রবলেম থাকে তাহলে আমাদের ওই হটলাইন নাম্বারে কল দিতে পারবেন। কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন আমাদের সম্পর্কে এবং আপনারা ভর্তি হতে পারবেন। স্যার কম্পিউটার সায়েন্স কি এডুকেশন ক্যাডার? হ্যাঁ, কম্পিউটার সায়েন্স এডুকেশন ক্যাডার আছে 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 আছে। ওকে, যাই হোক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ রাতে আবার দেখা হবে আমার সাথে। আজকে রাতে আবার ফ্রি ক্লাস নিব, বিগত সালে বিশেষ পরীক্ষার প্রশ্ন এবং বিগত সালের খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন, একটা বিশেষ একটা খাদ্য, অনেকগুলো প্রশ্ন সলভ করবো আমরা আজকে রাতে। সুতরাং ইনশাল্লাহ দেখা হবে রাতে ধামাকা ক্লাসে ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। ওকে স্যার, আমার কমেন্ট কেন পড়েন না? জুই ইসলাম, এই তো বেবি তোমার কমেন্টটা পড়ে দিলাম তো। স্যার ইকোনমিক্স সিট কত কম থাকে? হ্যাঁ, ইকোনমিক্সের সিটও কম থাকে, বেশি থাকবে না। আপনার ইকোনমিক্সে 10টা সিট থাকবে, টেনশন নিয়েন না। তো অতিরিক্ত 15টা থাকতে পারে, এর বেশি থাকবে না, কারণ ইকোনমিক্স এত বেশি থাকে না, বুঝছেন? বেশি একটা থাকবে না। স্যার গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের প্রিলি লিখিত একটা সাজেশন ক্লাস দিয়ে স্যার, এগুলো সহজ, একদম সহজ। আমরা যে ক্লাসগুলো নিন এই ক্লাসগুলো করলেই হয়ে যাবে। তাছাড়া যদি তুমি মনে করো যে তোমার লিখিততে তুমি দুর্বল, তাহলে অবশ্যই আমাদের একটা লিখিত কোর্স আছে, ওই লিখিত কোর্সটা করে ফেলবা মাত্র 1550 টাকা দিয়ে। একটা লিখিত কোর্স, কারণ অনেকেই আপনারা কিন্তু লিখিততে দুর্বল থাকেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, এই লিখিততে যারা দুর্বল তাদের সবল হতে হলে ওই কলিকাতা হারবাল খেলে কাজ হবে না, তাদের অবশ্যই কি করতে হবে? লিখিত কোর্সটা করতে হবে। ফোকাস রাইটিং পার্টটা ভালো করতে হলে, বেশি নম্বর তুলতে হলে অবশ্যই আপনাকে লিখিত কোর্সটা করতে হবে। ওকে স্যার, আমি তো পুয়ার, বাট আচ্ছা যারা পুয়ার আছো টেনশনের কোনো কারণ নাই, আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে আপনি আপনার আর্থিক সমস্যার কথা বলেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন 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 ইনশাল্লাহ। রাত কয়টায় ক্লাস দিব? ইনশাল্লাহ রাত 9টায় দিয়ে দেবো, রাত 9টায়। হ্যাঁ, রাত 9টায় ক্লাসটা দিয়ে দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আজ রাত 9টায় একটা ঝাঁকানাকা ক্লাস নিয়ে দেবো, পুরো ধুমতারাক্কা ক্লাস হবে, দিয়ে দেবো। স্যার আমি প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি আছি, কিন্তু প্রবাসক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, এখন কি করতে হবে? প্রাইমারি ফাউন্ডেশন যদি প্রবাসক নিবন্ধন পরীক্ষায় ভর্তি হতে চান, আপনি অবশ্যই আপনার সাবজেক্ট কোনটা উল্লেখ করতে হবে এবং ওই সাবজেক্টের লিখিত কোর্সটা আপনারা অ্যাডভান্স করে ফেলতে হবে।
সিনথিয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সোসিওলজি থেকে আর্টস দেওয়া যাবে? হ্যাঁ, সোসিওলজি অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। সোসিওলজি ভালো একটা সাবজেক্ট, থাকবে না কেন? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আপনি পারবেন, 48তম দিতে পারবেন, এই সুযোগটা কাজে লাগাবেন, সুযোগটা অবশ্যই। আর আমরা কিন্তু একটা না কন্টিনিউ ফ্রি ক্লাস রাখবো বিসিএস এর, 48 বিসিএস, যাতে আপনাদের 48 বিসিএসটা ধরতে পারেন। প্রতিদিন একটা করে বিসিএস এর ক্লাস রাখবো এখন থেকে, তাতে আপনার অনেক সুবিধা হবে। এবং একটা করে যদি আমরা বিসিএস ক্লাস রাখি প্রতিদিন, আপনাদের বিগত সে পোস্ট সব, তাতেও দেখা যাবে যে আপনি অনেক দূরে এগিয়ে গেছেন, অনেক দূরে এগিয়ে গেছেন। আর পেইড বেজে তো আমাদের বেসিক ক্লাসগুলো হবে সব সময়, এবং বাংলাদেশের সবচেয়ে বস টিচাররাই কিন্তু জব মেডিসিনে ক্লাস নিচ্ছেন, এটা আপনারা জানেন সবাই। ওকে স্যার, আসলে বিসিএস এর বিজ্ঞপ্তি দিবে কবে স্যার? বোটানি কি হবে? হ্যাঁ, বোটানি অবশ্যই হবে, বোটানিটা ভালো সাবজেক্ট ভাই। আমার বান্ধবী তো বোটানিতে ও তো পাইলো, ফরেন ক্যাডার পাইছে, এখন নিউ ইয়র্কে আছে। তা আমার ক্লাসমেট বান্ধবী ও তো বোটানিতে পড়াশোনা করতো, আমার স্কুল জীবন বান্ধবী জাহাঙ্গীরনগরে পড়াশোনা করতো, জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে পাশ করে সে তো এখন বোটানিতে পড়াশোনা করে, সে তো এখন ফরেন ক্যাডার পেয়েছে। বোটানি একটা চমৎকার সাবজেক্ট, চমৎকার সাবজেক্ট। হ্যাঁ স্যার, আমি প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে আছি। গুড। ওকে, তাহলে দেখা হচ্ছে আজকে রাত 9টায় আবার আমার সাথে। আর যারা ভর্তি হবেন, ভর্তির জন্য এই নম্বরে আপনারা কল দিবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।